হেমন্ত চৌধুরীকে আমি ছেলেবেলা থেকেই অসাধারণ মানুষ বলে মনে করে আসছি। পাঠশালা থেকে স্কুল, স্কুল থেকে কলেজে আমরা দুজনে বরাবরই একসঙ্গে শিখেছি লেখাপড়া। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ধাপ পর্যন্ত উঠবার পরেও জীবনের যাত্রাপথে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি। সাধারণত যা হয়ে থাকে তার কারণ আমরা দুজনেই ছিলাম স্বাধীন। আরও নানান দিকে আমাদের দুজনের মধ্যে আশ্চর্য মিল দেখা যায়। আমরা দুজনেই ধনীর সন্তান এবং দুজনেই শৈশবে বাপ মাকে হারিয়েছি। দেহচর্চার দিকে আমাদের দুজনেরই একান্ত ঝোঁক। কুস্তি, জুজুৎসু, বক্সিং কিছুই শিখতে বাকি রাখিনি। যদিও প্রতিযোগিতায় বরাবরই হেমন্ত হয়েছে প্রথম এবং আমি হয়েছি দ্বিতীয়। আমরা দুজনেই দেশে দেশে বেড়াতে ভালোবাসি এবং যৌবনেই ইউরোপ আমেরিকা পর্যন্ত ঘুরে এসেছি। আমরা দুজনেই বিবাহ করিনি এবং ঘটকরা বাড়ির চৌকার মারালেই ঘুষি পাকিয়ে তেড়ে যাই। কিন্তু আমাদের দুজনের দিন ও সময় কাটাবার উপায় একরকম নয়, কারণ হেমন্ত করে শখের গোয়েন্দাগিরি আর আমি করি শখের সাহিত্য সাধনা। আমার সাহিত্য সাধনার কথা নিয়ে এখানে কিছু বলবার দরকার নেই। আমি আজ কলম ধরতে বাধ্য হয়েছি অন্য কারণে। গোয়েন্দাগিরিতে আজকাল হেমন্ত এমন সুনাম কিনেছে, আমার মুখ থেকে নানা লোকে তার কাহিনী শোনবার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করে থাকেন। এজন্য হেমন্তরও কাছেও অনেকে ধর্ণা দিতে ছাড়ে না। কিন্তু একদিক দিয়ে সে হচ্ছে বেজায় লাজুক, নিজের বাহাদুর কথা নিজের মুখে জাহির করতে রাজি হয় না কিছুতেই। তখন সবাই আমাকে নিয়ে টানাটানি করেন এবং আমাকেও নিরুপায় হয়ে তাদের অনুরোধ রক্ষা করতে হয়। কিন্তু বারে বারে নানান জনের কাছে মুখে মুখে হেমন্তের কত গল্প আর বলবো। তাই এবার স্থির করেছি লোকের আগ্রহ নিবারণের জন্য হেমন্তের কীর্তিকাহিনী ছাপার হরফে প্রকাশ করব একে একে। আমি শুরু করব একেবারে গোড়া থেকে, অর্থাৎ হেমন্ত সর্বপ্রথমে যে মামলার কিনারা করে দেশ বিদেশে যশস্বী হয়ে ওঠে। আগে তার কথাই লিপিবদ্ধ করে রাখতে চাই, কিন্তু তারও আগে হেমন্তের আরও কিছু পরিচয় দেওয়ার দরকার মনে করি। ম্যাজিকের আম গাছ দর্শকদের চোখের সামনে গজিয়ে ওঠে হঠাৎ, কিন্তু হেমন্ত অকস্মাৎ পুরোদস্তুর গোয়েন্দা হয়ে পড়েনি। এই জন্য তাকে সাধনা করতে হয়েছে দস্তুর মতো। ছেলেবেলা থেকেই কাল্পনিক গোয়েন্দা কাহিনী পড়বার জন্য তার অতিশয় ঝোঁক ছিল এবং আজ পর্যন্ত সে পাঠ করেনি পৃথিবীতে এমন বিখ্যাত গোয়েন্দার গল্প বোধহয় নেই। কিন্তু এইসব কাল্পনিক এবং প্রায়ই অতি উদ্ভট কাহিনী পড়ে কোনোদিনই সে বিশেষজ্ঞ হবার চেষ্টা করেনি। সে ইউরোপ আমেরিকায় গিয়েছিল প্রধানত এক উদ্দেশ্য নিয়ে। পাশ্চাত্য দেশে সত্যিকার গোয়েন্দারা কোন কোন পদ্ধতি অনুসারে কাজ করে সে গিয়েছিল হাতে কলমে তাই শেখবার জন্য। এদেশের পুলিশ বিভাগের কয়েকজন উচ্চতম কর্মচারীর কাছ থেকে সে খান কয়েক সুপারিশপত্র জোগাড় করেছিল। তারই সাহায্যে গোয়েন্দা বিভাগের ভেতর থেকে পাশ্চাত্য পুলিশের কাজ দেখবার সুযোগ তার হয়েছিল। ইউরোপের দেশে দেশে গোয়েন্দা পুলিশদের কার্য পদ্ধতি আছে নানা রকম। তারই মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ইংরেজ, ফরাসি, জার্মান ও অস্ট্রিয়ান পুলিশের পদ্ধতি। হেমন্ত এই 4 রকম পদ্ধতি নিয়েই বিশেষভাবে আলোচনা করবার অবসর পেয়েছে। সেকালকার পুলিশরা কাজ করত অনেকটা অন্ধের মতো। বিজ্ঞান ছিল তখন শিশু এবং বিজ্ঞান যেটুকু জানত পুলিশ সেটুকু সাহায্য গ্রহণ করার দরকার মনে করতো না। বার্টিলনের মাপ নেবার বা আঙুলের ছাপ নেবার পদ্ধতি তখনও আবিষ্কৃত হয়নি। ক্যামেরা, মাইক্রোস্কোপ ও রসায়ন শাস্ত্রের কাছ থেকেও পুলিশের কিছু লভ্য ছিল না। রক্তের মতো কোনো দাগ দেখলেই পুলিশ তাকে গ্রহণ করত রক্ত বলে। তা রক্ত কি না এবং রক্ত হলেও তা মানুষের বা পশুর রক্ত কিনা কিংবা তা বিশেষ কোনো মানুষের রক্ত কিনা এসব জানবার কোনো উপায় ছিল না। কিন্তু একালের উন্নত বিজ্ঞান এসে পুলিশের অন্ধতা অনেকটা দূর করে দিয়েছে। এই বিজ্ঞানের দিক দিয়ে হেমন্ত ছিল যথেষ্ট অগ্রসর। সে বিজ্ঞানে সর্বোচ্চ সম্মানের সঙ্গে এমএসসি পাশ করেছিল
এবং এখনও নিয়মিতভাবে বিজ্ঞান চর্চা করে। গোয়েন্দাগিরিতে বিজ্ঞানকে সে এমন কৌশলে কাজে লাগাতে পারে যে দেখলে অবাক হয়ে যেতে হয়। আজ আমি আপনাদের যে কাহিনীটি বলতে বসেছি তার মধ্যেও হেমন্তের বৈজ্ঞানিক তীক্ষ্ণ বুদ্ধির খানিকটা পরিচয় আপনারা লাভ করবেন। বাংলাদেশের অপরাধীদের সম্বন্ধে নানা তথ্য সংগ্রহের জন্য সে এখানকার পুলিশের বহু হোমরা চোমরার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে। যদিও কোনো দেশেরই পুলিশ বাইরের শখের গোয়েন্দাদের বিশেষ খুশির চোখে দেখে না, বরং তাদের মনে করে অকেজো উড়ো আপদের মতো। কিন্তু কলকাতায় পুলিশের কোনো কোনো কর্মচারীর ব্যবহার দেখলে বেশ বোঝা যায় হেমন্তের মতামতের উপরে তাদের শ্রদ্ধার অভাব নেই। এর কয়েকটি কারণও আছে। প্রথমত, হেমন্ত না ভেবেচিন্তে যুক্তিহীন কোনো কথাই বলে না। দ্বিতীয়ত, তার বক্তব্য সে অতি বিনীতভাবে প্রকাশ করে। পুলিশের লোকের সঙ্গে তার কথাবার্তা শুনলে মনে হয় গুরুর সামনে ছাত্র যেন নিজের মতামত নিবেদন করছে। কাজেই তার কাছে সাহায্য চাইতে এলেও পুলিশের অহমিকা বা হামবড়াই ভাব আহত হয় না। হেমন্ত খালি পুলিশের সঙ্গেই মেলামেশা করে না, এদেশে চোর, কাটকাটা, গুন্ডা, খুনি ও দাগি পুরাতন পাপীদের সঙ্গে ঘনিষ্ঠতা করবার জন্য তার আগ্রহ এত বেশি যে মাঝে মাঝে আমার ভয় হয় কোনোদিন সে হয়তো সাংঘাতিক বিপদে পড়বে। মুসলমানের ছদ্মবেশ পরে প্রায়ই সে মেছো বাজারের ও শহরের অন্যান্য কুখ্যাত পাড়ার বস্তি এবং কফিখানায় ঢুকে অনেক রাত পর্যন্ত কাটিয়ে দেয়। মাঝে মাঝে আমাকেও সঙ্গে নিয়ে যায়। ফলে এমন অনেক বদমাইশের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে যাদের রাস্তার আনাচে কানাচে দেখলে ভদ্রলোকের বুক ভয় না কেঁপে ধরতে পারেন। আমি যদি বলি, হেমন্ত, ওদের সঙ্গে মিশতে তোমার ঘৃণা হয় না? হেমন্ত হেসে বলে, না ভাই রবিন, মোটেই নয়। ডাক্তাররা ঘৃণা ভরা মন নিয়ে যক্ষাকুষ্ঠ প্রভৃতি কুৎসিত ব্যাধিতে আক্রান্ত রোগীদের কাছে যান না। আমিও হচ্ছি আর এক শ্রেণীর ডাক্তারের মতো, আর অপরাধীদের মনে করি রোগীর মতো। সাধারণ রোগীদের দেহ হয় ব্যাধিগ্রস্ত, আর এই ব্যাধি আক্রমণ করে অপরাধীর দেহকে নয়, মনকে। চুরি, জুয়াচুরি, খুন, ডাকাতি মানসিক ব্যাধি ছাড়ার কিছুই নয়। ওসব ব্যাধি সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করতে হলে অপরাধীদের সঙ্গে ভাবনা করলে তো চলবে না। হেমন্তের বাড়ির একতলায় পাশাপাশি দুইখানি হলঘর ছিল। তার একখানি হচ্ছে পরীক্ষাগার। সেখানে আছে একটি সুদীর্ঘ টেবিলের ওপরে নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং দেওয়ালের তাকে তাকে সাজানো হরেক রকম তরল ও চূর্ণ রাসায়নিক পদার্থে ভরা কাঁচের জার, শিশি ও বোতল। আর একখানি ঘর হচ্ছে একসঙ্গে তার বৈঠকখানা ও লাইব্রেরি। তার চারিদিকে দেওয়াল ঢেকে দাঁড়িয়ে আছে বড় ছোট রোগা মোটা কেতাব ভরা আলমারি, এবং মাঝখানে ধবধবে চাদর বিছানো নরম বিছানা ভরা চৌকি, চেয়ার, সোফা, কোচ, ছোট ছোট টেবিল প্রভৃতি। সেদিন বৈঠকখানায় ঢুকে দেখি কৌচে বসে হেমন্ত কোলে পাতা একখানা বইয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চেয়ারে বসে পড়ে বললুম, কি ভায়া, অত মন দিয়ে কি বই পড়া হচ্ছে? হেমন্ত মুখ তুলে বললে, বই পড়ছি না ভাই, ছবি দেখছি। এখানে হচ্ছে ক্যালকাটা পুলিশ জার্নাল। পুলিশ জার্নালের ছবি? তাহলে নিশ্চয়ই তোমার কোনো স্যাঙাতের অর্থাৎ চোর কি খুনির চেহারা? না রবিন, তোমার রসিকতা মাঠে মারা গেল। এই ছবি দেখে আমি এক পৃথিবী বিখ্যাত অমর শিল্পীর কথা ভাবছি। কি সর্বনাশ! পুলিশের সুনির্দৃষ্টি আজকাল কি শিল্পীদের ওপরে গিয়ে পড়েছে? রবিন, পুলিশের ওপরে অকারণে তুমি এতটা নির্দয় হয়েও না। আর পুলিশের দৃষ্টি শিল্পীদের ওপরে পড়বেই না বা কেন শুনি? শিল্পী মানে কি সাধু? ফ্রান্সের বিখ্যাত কবি ভিলেন কি চোর আর খুনি ছিলেন না? ইতালির সিজিসমোন্দো মাতালিদোলাসের নাম শুনেছ? না, কে তিনি? কবি, পণ্ডিত, ললিত কলার উপাসক। মধ্যযুগে তার জন্ম, কিন্তু তার মতো দুর্নীতিপরায়ণ ক্রিমিনাল তুমি কলকাতার কোনো কফিখানা বা বস্তি খুঁজলেও পাবে না। ওসব কথা থাক। আমি এখন কি দেখছি জানো? তাজমহলের স্রষ্টা শাহজাহান বাদশার পাঞ্জা। দেখি। বইখানি হাতে নিয়ে দেখলুম
একখানি ছবিতে ছাপা সম্রাট শাহজাহানের ডান হাতের ছাপ। হেমন্ত বললে, সেকালে মোগল সাম্রাজ্যের সমস্ত মূল্যবান কাগজপত্রের উপরে সম্রাটের পাঞ্জার ছাপ থাকত। কারণ মোগলরা জানত শিলমোড় বা হাতের সই জাল হতে পারে, কিন্তু 5 আঙুল শুদ্ধ করতল বা পাঞ্জার ছাপ জাল হওয়া অসম্ভব। পৃথিবীর কোনো দুজন মানুষের পাঞ্জার ছাপ একরকম হতে পারে না। বাংলা পুলিশের স্যার উইলিয়াম হার্সেল সাহেব পৃথিবীতে সর্বপ্রথমে আসামিদের আঙুলের ছাপ নেবার পদ্ধতি গ্রহণ করেন এই সেদিন 1877 খ্রিস্টাব্দে। আজ এই পদ্ধতির আদর পৃথিবীর দেশে দেশে, কিন্তু ভারতে এই পদ্ধতির জন্ম বহু কাল আগে। কেবল মোগলদের পাঞ্জার ছাপ নয়, হিন্দুরাও প্রাচীন কাল থেকে দলিলের উপরে নাম সইয়ের বদলে আঙুলের টিপ সই করে আসছে। সুতরাং আধুনিক পুলিশের আবিষ্কারের ভেতরে কোনো বাহাদুরি নেই। কিন্তু রবিন, শাহজাহান বাদশার পাঞ্জার ছাপ দেখে তোমার কিছু মনে হচ্ছে না? হচ্ছে বই কি, মনে হচ্ছে হাতের ছাপ দেখলে শাহজাহানকে স্মরণ হয় না। ঠিক বলেছ। দিল্লি আগ্রার নানা প্রাসাদে মসজিদে স্মৃতিসৌধের ছায়া গিয়ে দাঁড়ালে যে শিল্পী শাহজাহানের সৌন্দর্য প্রীতি দেখলে অভিভূত হয়ে যেতে হয়, এই কি তার নিজের হাতের ছাপ? আধুনিক বিশেষজ্ঞরা বলেন মানুষের আঙুলের গড়ন দেখলে তার প্রকৃতি আর পেশা বোঝা যায়, কিন্তু শাহজাহানের আঙুলের গড়ন দেখো। শিল্পীর আঙুলের গড়ন এরকম হওয়া উচিত নয়। যে কোনো সাধারণ লোকের হাতের ছাপ এরকম হতে পারে। বসে বসে এই কথাই ভাবছিলাম। পুলিশ জার্নালগুলো রেখে দিয়ে দাঁড়িয়ে উঠে আমি বললুম, ভাই, উত্তর দিকে জানলা দুটো বন্ধ করে দিই। এই দুর্জয় শীতের উপরে কাল আবার বৃষ্টি হয়ে ঠান্ডা আরও বেড়ে উঠেছে। চট করে 1 পেয়ালা চায়ের হুকুম দাও। কোচের ওপরে পা দুটো লম্বা করে ছড়িয়ে দিয়ে হেমন্ত বললে, তা যেন দিচ্ছি, কিন্তু দুর্জয় শীতকে যদি এত ভয়, তবে আজ তুমি গঙ্গা পার হয়ে বাগানে বেড়াতে গিয়েছিলে কেন? চমকৃত হয়ে বললুম, এ কথা তুমি কেমন করে জানলে? কেউ বলেছে বুঝি? তুমি তো সিধে ওপার থেকে এপারে নেবেই ধুলো পায়ে আমার বাড়িতে আসছো। এর মধ্যে খবর আর কে দেবে? কেমন যা বলছি সত্যি কি না? হ্যাঁ ভাই, সত্যি। কিন্তু আমি কোনো বাগানে বেড়াতে যাইনি। তুমি তো জানো বেলুড়ে আমার ভগ্নিপতি থাকেন। তার অসুখ শুনে দেখতে গিয়েছিলাম। তবে তার বাড়ির সামনে একটা বেশ বড় বাগান আছে বটে। কিন্তু এসব কথা তো তোমার জানবার কথা নয়। তুমি তো আগে সেখানে কখনো যাওনি। না, তা যাইনি, কিন্তু তুমি তো একথা জানো বন্ধু। সর্বদা আমার চোখ খোলা রাখি বলে কোথাও না গিয়েও আমি অনেক কথাই বলতে পারি। আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম, কোন সূত্র ধরে হেমন্ত আমার সম্বন্ধে এত কথা জানতে পারলে। নিজের জামার বোতাম ঘরে যে কার্নেশন ফুলটি গুজে রেখেছিলাম, হঠাৎ সেই দিকে আমার নজর পড়ল এবং সঙ্গে সঙ্গে বুঝলাম হেমন্তের আবিষ্কারের মূল হচ্ছে ওই ফুলটিতেই। হেমন্ত অর্ধ মুদ্রিত চোখে আমার ভাবভঙ্গি নিরীক্ষণ করছিল। হাসতে হাসতে যেন অন্তর্যামীর মতোই বললে, না বন্ধু, না, তুমি যা ভাবছো তা নয়। জামার বোতাম ঘরের ওই ফুলটি তুমি কলকাতার কোনো বন্ধুর বাড়ি বা ফুলের দোকান থেকেও সংগ্রহ করতে পারতে। ওই দেখেই আমি এত কথা আন্দাজ করিনি। তোমার জুতোর দিকে তাকালেই দেখবে ওর নিচের দিকটায় লেগে আছে ভিজে এঁটেল মাটি। ওরকম মাটি কলকাতার কর্দমাক্ত পথেও পাওয়া যায় না। দেখলেই বোঝা যায় ও হচ্ছে গঙ্গা মাটি। জুতো পরে তুমি নিশ্চয়ই স্নান করবার জন্য গঙ্গা খর্বের নামনি। সুতরাং আন্দাজে বুঝলাম তুমি নৌকা যোগে গঙ্গা পার হয়েছ, আর ভাটার সময় বলে নৌকো ছেড়ে নামতে বাধ্য হয়েছ ঘাট থেকে খানিকটা দূরে, গঙ্গা মাটির ওপরেই। তোমার বোতাম ঘরের ফুলটি খুব তাজা রয়েছে, সুতরাং বুঝতে পারলাম ওটি তুমি কলকাতা থেকে সঙ্গে করে ওপারে নিয়ে যাওনি। তাহলে এতক্ষণে ফুলটি অল্প বিস্তর নেতিয়ে পড়ত। অতএব ফুলটিও তুলেছ অল্পক্ষণ আগে, গঙ্গার ওপারে গিয়ে, খুব সম্ভব কলকাতায় ফেরবার সময়। আর বিলাতি মরশুমি ফুল কার্নেশন তো ওপারের পথে ঘাটে বনে জঙ্গলে ফোটে না। সুতরাং ধরে নিলাম ওটি চয়ন করেছো তুমি কোনো বাগান থেকে। তোমার জুতোর গঙ্গা মাটি এখনো শুকোবার সময় পায়নি। ওই ভিজে মাটি দেখেই বুঝেছি তুমি নৌকো থেকে নেমেই সিধে আমার বাড়িতে এসে উঠেছ। দেখছো বন্ধু, একটু চেষ্টা করলেই মানুষ দেখে কত কথা আবিষ্কার করা যায়। আমি বললুম, তুমি আশ্চর্য লোক হেমন্ত।
আমার সঙ্গে অনর্গল গল্প করতে করতে এত খুঁটিনাটি লক্ষ্য আর তার সঙ্গে সঙ্গে চিন্তাও করেছ? হেমন্ত বললে, সবই অভ্যেসের উপরে নির্ভর করে। আর মানুষের মন আর মুখ এক নয়। সে মুখে যখন এক কথা বলে, তার মন তখন অন্য কথা ভাবতে পারে। আমি বললুম, কিন্তু চা কই? আমার চা? এ মধু, জলদি এক কাপ চা নিয়ে আয়। মধু হচ্ছে হেমন্তের চাকরের নাম। হেমন্ত বললে, দালানে পায়ের শব্দ শুনছি। যখন খবর না দিয়ে আসছে নিশ্চয়ই চেনাই লোক। বৈঠকখানার ভেতরে ঢুকলেন সতীশবাবু এবং তার পেছন পেছনে আর একটি ভদ্রলোক, পরনে তার কোট প্যান্টালুন। এই যে সতীশবাবু, আসুন আসুন বলেই হেমন্ত জিজ্ঞাসু চোখে পেছনের ভদ্রলোকটির দিকে তাকালেন। সতীশবাবু বললেন, ওকে চেনেন না বুঝি? উনি হচ্ছেন এ অঞ্চলের বিখ্যাত ডাক্তার মিস্টার এ দত্ত। মিস্টার এ দত্ত অর্থাৎ শ্রীযুক্ত অমরনাথ দত্ত। নমস্কার নমস্কার। সতীশবাবু, উনি তো শুধু ডাক্তার নন, উনি যে রসায়ন শাস্ত্র নিয়েও গবেষণা করেন, ইংরেজি কাগজে প্রবন্ধ লেখেন। মিস্টার দত্ত, এই কালকেই একখানি পত্রিকায় মানুষের দেহের ওপরে বটিল ক্লোরাইডের প্রতিক্রিয়া সম্বন্ধে আপনার একটি সুলিখিত প্রবন্ধ পড়েছিলাম। সতীশবাবু বললেন, আপনি এত খবর রাখেন? মিস্টার দত্ত এবারে লজ্জিতভাবে বললেন, হেমন্তবাবুর মতো পণ্ডিত লোকের মুখে আমার সুখ্যাতি শুনে আমি গর্ব অনুভব করছি। হেমন্ত অট্টহাস্য করে বললেন, আমি আবার পণ্ডিত নাকি? মোটেই নয়, মোটেই নয়। জ্ঞান সমুদ্রের তীরে আমি খালি নুড়ি কুড়োবার চেষ্টা করি। তা আমার পোড়া কপালে নুড়িও সহজে জোটে না। ওকে, আপনারা এখনো দাঁড়িয়ে রইলেন যে? বসুন বসুন। ওরে মধু, আরও কাপ দুয়েক চা আন রে। সতীশবাবু ও মিস্টার দত্ত আসন গ্রহণ করলেন। এখানে সতীশবাবুর একটুখানি পরিচয় দরকার। সতীশবাবু হচ্ছেন কলকাতা পুলিশের একজন নাম করা ইন্সপেক্টর এবং হেমন্তের সঙ্গে তার আলাপ পরিণত হয়েছে রীতিমতো বন্ধুত্বে। তিনি প্রায়ই এখানে আসেন এবং অপরাধ তত্ত্ব নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করে যান। অনেক সাধারণ পুলিশের লোকের মতো নিজেকে তিনি একজন সবজান্তা ও মস্ত বড় মনুষ্যরত্ন বলে বিবেচনা করেন না। কোনো জটিল মামলা হাতে পেলে হেমন্তের সঙ্গে পরামর্শ করতে কুণ্ঠিত হন না একটু। চায়ের বারকো সাথে করে মধু ঘরের ভেতরে প্রবেশ করল। সতীশবাবু বললেন, হেমন্তবাবু, লিপটনের গ্রিন লেবেল চায়ের লোভে আজ আমি এখানে আসিনি। আমি মহা সমস্যায় পড়েছি, তাই এসেছি আপনার কাছে সুপরামর্শ নিতে। হেমন্ত হাসি মুখে বললে, সুপরামর্শ দেওয়া আর দাবা বোর্ডের উপরে চাল দেওয়া দুই খুব সহজ। সুতরাং সুপরামর্শ চেয়ে আপনাকে হতাশ হতে হবে না। সতীশবাবু চায়ের একটা পেয়ালা তুলে নিয়ে বললেন, না হেমন্তবাবু, ব্যাপারটাকে আপনি হালকাভাবে নেবেন না। আমার থানা এলাকায় শহরের একজন বিখ্যাত ব্যক্তি খুন হয়েছেন আর চুরি গিয়েছে 80,000 টাকা। হেমন্ত সোজা হয়ে বসে বললে, কে খুন হয়েছে আর কার টাকা চুরি গিয়েছে? হত ব্যক্তির নাম মতিলাল মুখোপাধ্যায়। টাকা চুরি গেছে তারই। হ্যাঁ, ওর নাম আমি শুনেছি বটে। তিনি তো যদুগোপাল বসু স্ট্রিটে থাকতেন। হ্যাঁ, খুনি ধরা পড়েনি। কোনো সূত্র পাওয়া যায়নি? সূত্র পেয়েছি কিছু কিছু, কিন্তু এত এলোমেলো যে কাজে লাগাতে পারছি না। সন্দেহ করবার মতো লোকও পেয়েছি, তবু সমস্যার সমাধান হচ্ছে না। হেমন্ত আবার কোচের ওপরে পা তুলে কুশনের ওপরে হেলে পড়ল। তারপর দুই চোখ মুদে ফেলে বললে, তাহলে আগে সব কথা শুনি। মিস্টার দত্ত, চোখ মুদেছি বলে ভাববেন না আমি ঘুমাবার ফিকিরে আছি। সতীশবাবু আমার অভ্যেস জানেন, চোখ মুদলে আমার শোনবার আর চিন্তা করবার শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। সতীশবাবু বলতে লাগলেন, মতিলাল মুখোপাধ্যায় খুব ধনী লোক। ব্যাংকে তার প্রচুর টাকা জমা আছে। তাছাড়া কলকাতায় তার বড় বড় বাড়িও আছে অনেকগুলো। তার বয়স 60-এর কাছাকাছি। তিনি নিঃসন্তান। বছর দুই আগে তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। মতিবাবুর এক ভাগ্নে আছেন, তার নাম বিনোদলাল চট্টোপাধ্যায়। তিনিই মাতুলের সম্পত্তির উত্তরাধিকারী হবেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে মতিবাবুর স্বাস্থ্য ভেঙে যায়।
ইদানিং তিনি ক্রনিক অর্জিন্য রোগে ভুগছিলেন। তার পারিবারিক চিকিৎসক হচ্ছেন ডাক্তার এ দত্ত, যিনি আমার সঙ্গে এসেছেন। মিস্টার দত্ত কেবল মতিবাবুর চিকিৎসক নন, তার বিশেষ বন্ধুও। মতিবাবু লোকের সঙ্গে মেলামেশা করতে মোটেই ভালোবাসতেন না। এত ধনী হয়েও তার বন্ধুর সংখ্যা 3-4 জনের বেশি নয়। ওদের মধ্যে প্রধান হচ্ছেন মিস্টার দত্ত। কোনো কোনো দরকারি বিষয় নিয়ে পরামর্শের দরকার হলে মতিবাবু আগে মিস্টার দত্তকে আহ্বান করতেন। প্রাচীন বয়সে স্ত্রীর শোকেই হোক বা দীর্ঘস্থায়ী রোগের জন্যই হোক, কিছুকাল থেকে মতিবাবুকে নানা রকম বাতিকে ধরেছিল। কলকাতার বাড়িগুলি তিনি একে একে বিক্রি করে ফেলেছিলেন। সেই বাড়ি বিক্রির টাকা দিয়ে কিনে রাখছিলেন কোম্পানির কাগজ। গতকাল বৈকালেও একখানা বাড়ি বিক্রি করে তিনি 80,000 টাকা এনে নিজের শোবার ঘরে সিন্ধুকের ভেতরে পুরে রেখেছিলেন। 1,000 টাকার 80খানা নোট। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মতিবাবুর আরেক খেয়াল হয়েছিল, কিন্তু সেটা বলবার আগে তার বাড়ির কিছু বর্ণনার দরকার। মতিবাবুর বসত বাড়িখানা মস্ত বড়, তার 3টে মহল। প্রথম অর্থাৎ সদর মহলটা যদুগোপাল বসু স্ট্রিটের ওপরেই। সর্বশেষে তৃতীয় মহলের পেছনে আছে কালী বিশ্বাস লেন, সেদিকেও একটা দরজা আছে। এখন তার খেয়ালের কথাটা বলি। মতিবাবু আগে থাকতেন প্রথম মহলে, কিন্তু স্ত্রীর পরলোক গমনের পর থেকেই বড় রাস্তার ধার ছেড়ে তৃতীয় মহলে এসে বাস করতেন। তিনি অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। যে 3-4 জন বিশেষ বন্ধু তার সঙ্গে দেখা করতে আসতেন, তারা আসতেন ওই কালী বিশ্বাস লেন দিয়ে তৃতীয় মহলে। এদিকেও আলাদা একটা সিঁড়ি আছে। তৃতীয় মহলে ঢোকবার নিচেকার দরজায় কোনো দারোয়ান থাকে না, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠেই মতিবাবুর ঘরের সামনে যে বারান্দা বা দালান পাওয়া যায়, সেখানে দিনরাত বাঁধা থাকে প্রকাণ্ড এক ম্যাস্টিফ কুকুর। তাকে এড়িয়ে মতিবাবুর ঘরে ঢুকবার কোনো উপায় নেই। সে কেবল কামড়ায় না, অচেনা লোক দেখলেই বিষম চেঁচিয়ে পাড়া জাগিয়ে তোলে। বাড়ির প্রথম 2 মহলে বাস করেন মতিবাবুর ভাগিনী বিনোদলাল এবং অন্যান্য কয়েকজন নিকট সম্পর্কীয় আত্মীয়। তাদের মধ্যে অধিকাংশই স্ত্রীলোক। মাতুরের সম্পত্তির অল্প বিস্তর তত্ত্বাবধান ছাড়া বিনোদবাবু আর কোনো কাজ করেন না। তবে আমি খবর নিয়ে জেনেছি যে বিনোদবাবুর ঘোড় দৌড়ে নেশা আছে যথেষ্ট, এবং গোপনে এই নেশায় মেতে তিনি অনেক টাকা নষ্ট করেছেন। ফলে বাজারে তার ধারও সামান্য নয়। তার মাতুল এসব কথা জানতেন না, কিন্তু কথাগুলো জানতে পারেন আমাদেরই এই মিস্টার দত্ত। তিনি এই পরিবারের শুভানুধ্যায়ী বন্ধু, কাজেই সব জেনে শুনেও চুপ করে থাকতে পারলেন না। মতিবাবুর কানে সব কথা তুললেন। শুনেই তো মতিবাবু মহা খাপ্পা। একেতে তিনি বেজায় করা লোক, তার উপরে জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করতেন যারা রেস বা জুয়া খেলে তাদের। তখনই বিনোদলালের তলব হলো। মামার কাছ থেকে বিষম বকুনি ও গালাগালি খেয়ে তার ধৈর্যচ্যুতি ঘটল। তিনি মতিবাবুকে 2-1 কথা শুনিয়ে দিলেন। মতিবাবু রেগে অজ্ঞান হয়ে চিৎকার করে বললেন, জুয়ারিকে আমি আমার সম্পত্তির 1 পয়সা দেবো না, আমি নতুন উইল করব। এই ব্যাপারটা হয়ে গেল কাল দুপুরবেলায়। তারপর মতিবাবু বেরিয়ে অ্যাটর্নির বাড়িতে যান। সেখান থেকে 80,000 টাকা নিয়ে বৈকালে ফিরে আসেন। সন্ধ্যার পর তার শরীর কিছু খারাপ হয়। তিনি একটু সকাল সকালই বিছানায় আশ্রয় নেন এবং শোবার আগে নিজের হাতে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। আপনারা জানেন, কাল সন্ধ্যায় অকাল বর্ষা নেমেছিল। বৃষ্টি হয় ঘণ্টাখানেক ধরে। বৃষ্টি থামে রাতে 9টার সময়। বাড়ির নিয়ম মতন রাত 10:30টার সময় দারোয়ান এসে কালী বিশ্বাস লেনের দিকে দরজা বন্ধ করে দিয়ে যায়। আজ সকালে দেখা যায় মেঝের ওপরে মতিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে এবং ঘরের দরজা খোলা, কিন্তু বাড়ি থেকে রাস্তা বেরোবার সব দরজাই বন্ধ। খবর পেয়ে আমি গিয়ে যা দেখলুম তা হচ্ছে এই, বিনোদলাল বালকের মতো অধীর হয়ে কাঁদছেন আর মিস্টার দত্ত তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মতিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে ঠিক খাটের তলায়। তার মুখের উপরে দারুণ যাতনা ও ভয়ের চিহ্ন। সেই সঙ্গে রয়েছে বিষম বিস্ময়েরও আভাস। তার গলার উপরে একটি নীল দাগ, বিছানার উপরে ধস্তাধস্তির চিহ্ন। মতিবাবুর দেহের পাশে ছড়ানো রয়েছে একটা ভাঙা কাঁচের গ্লাসের ছোট বড় টুকরো, কোনো কোনো কাঁচ রক্তাক্ত। আর একটা আশ্চর্য জিনিসও পেয়েছি, খুব পুরু পশমের একটা দস্তানা। ঘরের মেঝেতে কাদা মাখা জুতোর দাগ আছে, 2 রকম জুতোর, কিন্তু কোনো দাগ এত স্পষ্ট বা সম্পূর্ণ নয় যে নিখুঁত মাপ বা ছাঁচ নেওয়া যেতে পারে। তবে 2 জন লোক যে বৃষ্টির পরে এই ঘরের ভেতরে এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
ঘরের দরজার ঠিক বাইরেই যে একজন লোক দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিল, তার একজোড়া জুতো স্পষ্ট ছাপ দেখেই সেটা অনুমান করা যায়। তার খাঁজ কাটার সোলের ছাপ দেখলে আরও বোঝা যায় সে এসেছিল রবারের জুতো পরে। ঘরের মেঝেতেও এমনি রবারের জুতোর আংশিক ছাপ আছে, সুতরাং বুঝতে দেরি লাগে না যে প্রথম একজন ঘরে ঢোকবার পরে সেও ঘরের ভেতরে ঢুকেছিল। দরজার বাইরেকার এই রবারের জুতোর ছাপ আমি নিয়েছি। মতিবাবুর মৃতদেহ দেখলে মনে হয় কেউ বা কারা গলা টিপে তাকে মেরে ফেলেছে। তার লোহার সিন্দুক খোলা, মতিবাবু নিজের চাবি দিয়েই সেটা খোলা হয়েছে। ভেতর থেকে কেবল ৮০,০০০ টাকার নোটই অদৃশ্য হয়নি, মতিবাবুর টাকা খটানোর ঝোঁকও ছিল। হ্যান্ড নোটেও তিনি টাকা ধার দিতেন। সিন্দুকের ভেতরে কতগুলো হ্যান্ড নোটও ছিল, সেগুলোও আর নেই। আর পাওয়া যাচ্ছে না মতিবাবুর পকেট বইখানা। তার রোজ ডায়েরি লেখার অভ্যেস ছিল। এখন প্রশ্ন হচ্ছে হত্যাকারী কে? খুনি যে বাড়ি থেকে আসেনি তার প্রমাণ হচ্ছে প্রথমত বাড়ির সব দরজাই বাইরে থেকে ছিল বন্ধ। দ্বিতীয়ত বারান্দায় মাস্টিক পুকুরটা কোনো সারা শব্দ দেয়নি, তার মানে খুনি তার অচেনা নয়। বাড়ির ভেতরে মেয়েদের কথা ছেড়ে দিই, পুরুষ আত্মীয় আছে মোট 4জন। বিনোদলাল, একজন প্রায় 70 বছরের বুড়ো, একজন বাতে পঙ্গু লোক, আর একটি 15 বছরের ছোকরা। বাকি সবাই চাকর দারোয়ান প্রভৃতি। যদি ধরা যায় টাকার লোভে তারা মনিপকে খুন করেছে, তাহলেও একটা প্রশ্ন জাগে, খুনিদের পায়ে জুতো ছিল, চাকর দারোয়ানরা বাড়ির ভিতরে জুতো পরে না, পরলেও চুপি চুপি কাজ সারবার জন্য তারা খালি পায়ে আসতো। তারা ডায়েরি চুরি করতো না, আর দস্তানাও পড়তো না। বাড়ির ভেতরে মতিবাবুর মৃত্যুতে লাভবান হবেন কেবল বিনোদলালই। খুনের দিনই তার সঙ্গে মতিবাবুর ঝগড়া হয়েছিল এবং তার মামা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলে শাসিয়েছিলেন। তার অনেক টাকা ধার, নগদ টাকার বিশেষ দরকার। তাকে অনায়াসে সন্দেহ করা যায়। হয়তো তার আহ্বানেই মতিবাবু নিজে ভেতর থেকে দরজা খুলে দিয়েছিলেন। কুকুরটা তাকে চেনে, তাই চেঁচায়নি। কিন্তু ঘটনাস্থলে খুনির একজন সঙ্গীও হাজির ছিল। সেই লোকটি কে? সমস্ত বাড়ি খুঁজে দেখেছি, রবারের জুতোর সঙ্গে কারোর মাপ মেলে না। রবারের জুতোও বাড়ির কারণ নেই। হেমন্তবাবু, এই পর্যন্ত আমার কথা। এখন আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান করুন। মিস্টার দত্তকে সঙ্গে করে এনেছি, তিনি অনেক বিষয় আপনার সন্দেহভাজন করতে পারেন, কারণ তিনি হচ্ছে মতিবাবুর পুরনো বন্ধু। হেমন্ত চোখ খুলে বললে, লাশ কি শব ব্যবচ্ছেদাগারে চালান করে দিয়েছিলেন? না, ইচ্ছে করলে এখনও ঘটনাস্থলেই লাশ দেখতে পারেন। হেমন্ত গাত্রোত্থান করে বললে, হ্যাঁ, সে কথাটাই ভালো। রবিন, তুমি এসো। আমি হচ্ছি সাহিত্যিক মানুষ। লাশ ফাঁস দেখলে আমার প্রাণ হাঁসফাঁস করে, নারী ছাড়ি ছাড়ি। তবু হেমন্তের কথা এড়াতে পারলাম না। আমরা কালী বিশ্বাস লেন দিয়ে ঘটনাস্থলে প্রবেশ করলাম। হেমন্ত আগে সমস্ত বাড়িখানা ঘুরে ঘুরে বেরিয়ে দেখলে। তারপর মতিবাবুর শয়নগৃহের সামনের বারান্দায় দাঁড়িয়ে রবারের জুতোর ছাপটা লক্ষ্য করলে। মাস্টিফ কুকুরটা আমাদের দেখে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এবং মাঝে মাঝে গর্জন করতে লাগলো। ঘরের ভেতরে ঢুকে দেখলাম মতিবাবুর মৃতদেহটা। হেমন্ত লাশের পাশে বসে পড়ে বললে, মিস্টার দত্ত, আপনি তো ডাক্তার, আপনার কি বিশ্বাস মতিবাবুকে কেউ কি গলা টিপে মেরে ফেলেছে? তাছাড়া আর কি বলি বলুন? তাহলে ওর গলার উপরে ওই নীল দাগটা কিসের? ওটা তো আঙুলের দাগ নয়। হঠাৎ দেখলে মনে হয় যেন ওটা কোনো স্বচ্ছ ব্যান্ডেজ। আঙুলের দাগ ওরকম হয় না। আমার মনে হয় আঙুলের দাগ মিলিয়ে গিয়েছে, ওটা ওটা কালশিরার দাগ। সম্ভব, শব ব্যবচ্ছেদ হওয়ার পরই সেটা টের পাওয়া যাবে। আচ্ছা সতীশবাবু, বাংলাদেশেও শীতকালে কোনো বাঙালি হাতে দস্তানা পড়ে নাকি? সতীশবাবু বললেন, আমি তো জানি পড়ে না। অন্তত এই বাড়ির কেউ কোনোদিন দস্তানা ব্যবহার করেনি বলেই তো জেনেছি। মেঝে থেকে দস্তানাটা তুলে নিয়ে হেমন্ত বললে, অতিরিক্ত পুরু সাদা পশমের দস্তানা, এর ওপরেও রক্তের দাগ রয়েছে। গেলাস ভাঙা কাচে দস্তানার খানিকটা কেটে গিয়েছে দেখছি। কাচে গেলাসটাও ভাঙা, গেলাসের টুকরোর ওপরও রক্তের দাগ। আশ্চর্য।
সতীশবাবু বললেন, কেন, আপনি আশ্চর্য হচ্ছেন কী কারণে? হেমন্ত আগে লাশটাকে একটু তুলে তার তলাটা পরীক্ষা করলে, তারপর বিছানার দিকে তাকিয়ে বললে, এই কাচের গ্লাসটা কি মতিবাবুর? হ্যাঁ, ঘরে ওই কোণে গ্লাসটা কুজোর মুখে বসানো থাকতো। আর দেখুন না, কুজোর মুখ এখনো আদৌ। বিছানার উপরে ধস্তাধস্তির চিহ্ন দেখে বোঝা যাচ্ছে খুনিদের সঙ্গে মতিবাবু কিছুক্ষণ জুড়েছিলেন। ঘরে আর কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। ধরুন খুনিরা মতিবাবুর গলা টিপে ধরেছে, মতিবাবু ঝটাপটি করতে করতে মেঝের ওপরে এসে কাবু হয়ে পড়লেন। কিন্তু গেলাসটা ভেঙেছিল তার আগেই, কারণ লাশের পিঠের তলাতেও ভাঙা কাচ রয়েছে। কিন্তু গেলাসটা ভাঙল কেন, আর গেলাসের কাছে খুনির হাতি বা কাটল কেন? গেলাসটা তো আর হঠাৎ জ্যান্ত হয়ে পাখির মতো পক্ষ বিস্তার করে কুজোর মুখ ছেড়ে খুনিদের আক্রমণ করতে আসেনি। যদি বলি ধস্তাধস্তির সময় খুনিদের কারো হাতে গেলাসটা ছিল, তাহলেও প্রশ্ন ওঠে গলা টেপার সঙ্গে কাছে গেলাসের সম্পর্ক কী? সতীশবাবু প্রশংসা ভরা কণ্ঠে বললেন, ঠিক, হেমন্তবাবু, আপনি একটা মস্ত বড় সূত্র আবিষ্কার করেছেন। এই কথা তো এতক্ষণ আমি ভেবে দেখিনি। হেমন্ত বললে, গেলাসের নিচের দিকটা এখনো অটুট আছে দেখছি, কিন্তু ওর ভেতরটা একেবারে শুকনো। তবু ওটাকে একবার পুলিশের পরীক্ষাগারে পাঠিয়ে দেওয়া দরকার। হয়তো ওর মধ্যে কোনো বিষয়ের অস্তিত্ব আছে। ওর গায়ে খুনির আঙুলের ছাপও থাকা সম্ভব। সতীশবাবু বললেন, হ্যাঁ, সেটা আমি আঁখি থাকতে স্থির করেছি। আর এই দস্তানাটা কি আমাকে আজকের মতো ধার দিতে পারেন? তা নিন না, কিন্তু কেন? আমি দস্তানাটা রক্ত পরীক্ষা করব। মিস্টার দত্ত কৌতূহলী স্বরে বললেন, তাতে কোনো লাভ হবে নাকি? হবে বই কি মিস্টার দত্ত, আপনি ডাক্তার, এটা নিশ্চয়ই জানেন যে মেডিকো লিগাল মতানুসারে মানুষের দেহের রক্তমাত্র 4 গ্রুপে বিভক্ত করা হয়। আপাতত আমি পরীক্ষা করে দেখতে চাই দস্তানার রক্তে কোন গ্রুপে বা শ্রেণীতে পড়ে। তাহলে খুনি গ্রেপ্তার হলে অনেকটা নিশ্চিন্তে বলা যেতে পারবে এই রক্ত তারই দেহ থেকে বেরিয়েছে কিনা। মিস্টার দত্ত বললেন, হেমন্তবাবু, আমি জানতুম না যে এদেশে গোয়েন্দার কাজে কেউ এমন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন। আপনি অবাক করলেন দেখছি। আজ বড় দুঃসময় আপনার সঙ্গে দেখা হলো, নইলে আরও ভালো করে আলাপ করতুম। হেমন্ত বিনীতভাবে বললে, আমি খুব রঙিন ফানুষ নই মিস্টার দত্ত, দয়া করে আমাকে এত বেশি আকাশে তুলবেন না। আর আমার সঙ্গে যদি ভালো করে আলাপ করতে চান, তাহলে অধীন সর্বদাই আপনার দ্বার দেশে হাজির থাকতে রাজি আছে। মিস্টার দত্ত হেমন্তের একখানা হাত ধরে বললে, দ্বার দেশে নয় হেমন্তবাবু, একেবারে আমার দোতলার ড্রয়িং রুমে আপনাকে তুলে নিয়ে যেতে চাই। কাল বৈকালেই আমার ওখানে আপনার চায়ের নিমন্ত্রণ রইল। কেমন, রাজি তো? এ আমার সৌভাগ্য, কিন্তু আপনার ঠিকানা তো আমি জানি না। 10 নম্বর পরেশ মিত্র লেন, এখান থেকে 6-7 মিনিটের পথ। সতীশবাবু বললেন, মিস্টার দত্ত বেশ লোক, যা হোক, আমার পড়লাম বাদ, এক যাত্রার পৃথক ফল। মিস্টার দত্ত বললেন, নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়, আপনিও যাবেন, রবীনবাবুও যাবেন। আমার কিন্তু গা ঘিন ঘিন করতে লাগলো। সামনে পড়ে রয়েছে একটা খুন করা মানুষের মৃতদেহ, বাড়ির ভেতর থেকে আসছে আত্মীয়দের বুকচাপা কান্না, এইখানে দাঁড়িয়ে কিনা নিমন্ত্রণের কথা। তারপরে বুঝলুম মিস্টার দত্ত হচ্ছেন ডাক্তার। মরা কেটে কেটে আর লোকের মৃত্যু দেখে দেখে তার মন হয়ে গেছে কঠিন। এবং সতীশবাবু হচ্ছেন পুলিশের পুরনো লোক। জীবনে বহু নিহত মানুষের ভয়াবহ দেহ ঘেঁটে ঘেঁটে এইসব দৃশ্য তার চোখে হয়ে গেছে নেহাত সহজ। সুতরাং তার মনের বিকার না হওয়াই স্বাভাবিক। যেমন শ্মশানের মধ্যফসাররা মৃতদেহ ভস্মাত হলে পর তাদের তো চিতার আগুনেই হাত চড়িয়ে ভাত রাঁধতে দেখা যায়। মিস্টার দত্ত নিজের হাতগুলির দিকে দৃষ্টিপাত করে ব্যস্ত হয়ে পড়লেন, 8:30 বাজল। সতীশবাবু, আর তোমার থাকবার উপায় নেই, 9টার ভেতরই আমাকে এক রোগীর বাড়ি যেতে হবে। হেমন্তবাবু, আমাকে কি আর আপনার এখানে দরকার আছে? হেমন্ত বললে, না মিস্টার দত্ত, আপনি অনায়াসেই যেতে পারেন। মিস্টার দত্ত প্রস্থান করলেন। হেমন্ত খানিকটা লোহার সিন্দুক পরীক্ষা করলে,
তারপরে বললে, সতীশবাবু, এর চাবি কোথায়? চাবি পাওয়া যাচ্ছে না, বোধহয় খুনির কাছে আছে, এক গোছা চাবি। বাড়ির ভেতরের লোকই যে এই খুনের সঙ্গে জড়িত আছে এও তার একটা প্রমাণ। বাইরের খুনি চাবি নিয়ে যাবে কেন? যে চাবি নিয়ে গেছে দেশের তার আরও অন্য কোনো বদমতলব আছে। হেমন্ত কিছু বললে না, নীরবে ঘরের মেঝের একদিকে তাকিয়ে বসে রইল। তারপর উঠে এগিয়ে গিয়ে মেঝের উপর থেকে এক টুকরো শুকনো কাদার মতো কি কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ সেটা পরীক্ষা করে বললে, সতীশবাবু, বলুন দেখি এটা কি? এক টুকরো শুকনো কাদা। ভিজে পথ দিয়ে হাঁটবার সময় খুনিদের কারোর জুতোর গোড়ালি আর সোলের খাঁজে এই কাদাটা লেগে গেছিল। তারপর মতিবাবুর সঙ্গে ধস্তাধস্তি করবার সময় কাদার টুকরোটা গোড়ালি আর সোলের কাছ থেকে খসে পড়েছে। আমি বললুম, তুমি কি করে জানলে যে ওটা আমাদেরই কারোর জুতো থেকে খসে পড়েনি? দুটি কারণে। প্রথমত, আজ সকাল থেকে শহরের পথঘাট শুকনো খটখটে। এ ঘরে যারা ঢুকেছে তাদের কাউকেই কর্দমাক্ত পথ দিয়ে হাঁটতে হয়নি। দ্বিতীয়ত, আমি খালি চোখে যতদূর দেখছি এ কাদার ভিতরে কিঞ্চিত নতুনত্ব আছে। সতীশবাবু বললেন, খুনিদের একজনের পায়ে ছিল রবারের জুতো, তার গোড়ালি সমতল, সুতরাং এরকম কাদার তাল জন্মার উপায় নেই। ঠিক, অতএব এটি সংলগ্ন ছিল অন্য খুনির জুতোর সঙ্গে। একে আমি এখন সযত্নে পকরস্থ করলুম। বাড়িতে গিয়ে অনুবীক্ষণ করি পরীক্ষা করব। সতীশবাবু, একবার বিনোদ লালের সঙ্গে দেখা করবার সুবিধা হবে কি? নিশ্চয়ই হবে। সতীশবাবুর হুকুমে তখনই একজন লোক বিনোদলালকে খবর দিতে গেল। খানিক পরে একটি যুবক ভীত হরিণের মতন চারিদিকে তাকাতে তাকাতে অত্যন্ত জড়সড়ভাবে ঘরের ভেতরে এসে ঢুকল। ফর্সা রং, ছিপছিপে দেহ, মুখ চোখ সুন্দর। যুবকটি যে খুব শৌখিন দেখলেই তা বোঝা যায়, কিন্তু তার মাথায় কেয়ারি করা চুল আজ ম্লান ও চিরুনির অভাবে এলোমেলো চাকচিক্যহীন। পরনে দামি রেশমি জামা ও মিহি দেশি কাপড়, কিন্তু সেগুলো মলিন পরিপাট্যহীন। তার চোখ ফোলা, দুই গালেও শুকনো অশ্রুর দাগ, যেন বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্যের হিরো। হেমন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে নীরবে তাকিয়ে রইল অনেকক্ষণ ধরে। তার চোখ দুটো দেখলে মনে হয় তারা যেন যুবকের মনের ভিতরে ঢুকতে চাইছে। সে তীব্র দৃষ্টি সইতে না পেরে যুবক মাথা নামিয়ে ঘরের মেঝের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করলে। তারপরে কম্পিত স্বরে বললে, আপনারা কি আমাকে ডেকেছেন? হেমন্ত বললে, আপনার নাম কি? তার স্বরের কঠোরতা দেখে বিস্মিত হল। শ্রী বিনোদলাল চট্টোপাধ্যায়। কাল সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আপনি কি করেছেন? কাল সন্ধ্যা 7:30 থেকে রাত 12টা পর্যন্ত আমি থিয়েটারে ছিলাম। বাড়ি ফিরেছেন কখন? রাত 1:30টার সময়। মোটরে করে এসেছিলেন? আগে হ্যাঁ। কোন থিয়েটারে গেছিলেন? নাট্যনিকেতনে। কোন দরজা দিয়ে বাড়িতে ঢুকেছেন? সদর দরজা দিয়ে। দরজা বন্ধ ছিল? আগে হ্যাঁ। কে খুলে দিয়েছিল? দারোয়ান। কোন জামা পরে থিয়েটারে গেছিলেন? যে জামাটা পরে আছি। থিয়েটার থেকে আপনি সোজা বাড়িতে এসেছিলেন? একটু ইতস্তত করে যুবক বললে, আগে আগে হ্যাঁ। হেমন্ত ধমকে বলে উঠল, মিথ্যা কথা। আগে? চুপ। থিয়েটার থেকে আপনি বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়েছিলেন, সেখানে গিয়ে খাবার খেয়েছেন, নেশা করেছেন। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না। বিনোদলালের মুখ হয়ে গেল মরার মতো হলদে এবং তার সর্বাঙ্গ কাঁপতে লাগলো থরথর করে। হেমন্তের কণ্ঠস্বর হঠাৎ আবার অত্যন্ত কোমল হয়ে পড়ল। ধীরে ধীরে সে বললে, বিনোদবাবু, ভবিষ্যতে আর কখনো মদ খাবেন না। মদ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষকে সে যে কোনো মুহূর্তে নরকে টেনে নিয়ে যেতে পারে। লক্ষ্য করলে দেখবেন কোনো পশুও মদ খায় না, কারণ সেটা স্বাভাবিক পানীয় নয়। যে জিনিসে পশুর রুচি নেই, মানুষ যদি তাকে খায় তাহলে তাকেও কি পশুর অদম বলবো না? আর একটা কথা মনে রাখবেন, কোনো ভদ্রলোকেরই মিথ্যা কথা বলা উচিত নয়।
মদ খাওয়া যে পাপ আপনিও তা জানেন, তাই সে পাপ লুকোবার জন্যই মিথ্যে কথা বলেছিলেন। যে পাপ ভদ্রলোককে মিথ্যে বলতে বাধ্য করে তার চেয়ে হীন আর কিছুই হয় না। এখন আপনি যান, আমি আর কিছু জানতে চাই না। দারুণ আতঙ্কে একবার হেমন্তের মুখের দিকে তাকিয়েই বিনোদলাল তাড়াতাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল। সতীশবাবু বিপুল বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, হেমন্তবাবু, আপনি যে বিনোদকে চিনতেন এ কথা তো আমাকে একবারও বলেননি। হেমন্ত বললে, চিন্তুম মানে? আজ আমি প্রথম বিনোদকে দেখলাম। আজ সকালেও এর নাম পর্যন্ত জানতাম না। প্রায় হতভম্বের মতন মুখ করে সতীশবাবু বললেন, তবে আপনি কেমন করে বিনোদের এত গুপ্ত কথা জানলেন? খুব সহজেই, ইচ্ছে বা চেষ্টা করলে আপনিও জানতে পারতেন। বিনোদ যখন বললে যে নাট্যনিকেতন থেকে মোটরে রাত 12টার সময় বেরিয়ে বাড়ি ফিরেছে 1:30টার সময়, তখনই বুঝলাম সে সোজা বাড়িতে আসেনি, কারণ নাট্যনিকেতনের দূরত্ব এখান থেকে 1 মাইলের বেশি নয়। মনে প্রশ্ন উঠল, এই 1.5 ঘন্টা সময় সে কোথায় কাটিয়েছে। লক্ষ্য করে দেখলাম তার জামার হাতায় তরকারি হলদে দাগ, জামায় পানেরও ছোপ রয়েছে, জায়গায় জায়গায় পোড়া দাগ। জিজ্ঞেস করে জানলুম কাল তার গায়ে ছিল এই জামাটি। তরকারির দাগ দেখে অনুমান করলাম থিয়েটার থেকে বাড়িতে আসবার সময় সে কোনো হোটেলে গিয়েছিল, কারণ সাধারণত থিয়েটার দেখে অত রাত থেকে অন্য কোনো জায়গায় নিমন্ত্রণ রাখতে যায় না। তারপর চিন্তা করে দেখলাম সিগারেটের আগুনের ফিনকি লেগে জামার নানা জায়গায় পুড়ে যাওয়া, তরকারির দাগ আর পানের ছোপ লাগা, এসব হচ্ছে অজ্ঞানতা অসাবধানতার লক্ষণ। নেশা না করলে কেউ এমন বেহুশ হতে পারে না। সেই জন্যে আন্দাজকে বিনোদকে ওইসব প্রশ্ন করেছি। সতীশবাবু বললেন, অদ্ভুত আপনার তীক্ষ্ণ দৃষ্টি। বিনোদকে দেখেই তার আসল চরিত্র আবিষ্কার করে ফেললেন। কিন্তু কাল রাত 10টা পর্যন্ত বিনোদ কি করেছে এই কথা আপনি জানতে চাইলেন কেন? হেমন্ত সহস্যে বললে, এই জিজ্ঞাসার জবাব দেওয়ার সময় এখনো হয়নি। আমাকে দয়া করে মাফ করবেন। সতীশবাবু অনেকটা যেন নিজের মনে মনে মৃদু স্বরে বললে, বিনোদ খালি জুয়াই খেলে না, নেশাও করে। হয়তো তার আরও গুণ আছে। হেমন্ত বললে, আচ্ছা সতীশবাবু, বিনোদ কাল কখন বাড়ি ফিরেছে দারোয়ানের কাছে সে খোঁজ নিয়েছেন কি? নিয়েছি, রাত 1:30টার সময়। উত্তম। আর আমার কিছু দেখবার শুনবার নেই এখানে। নমস্কার। সতীশবাবু ব্যস্তভাবে বললেন, এখনই যাবেন? কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছেন কি? হেমন্ত বললে, এত তাড়াতাড়ি কিছু বলা আমার পক্ষে উচিত নয়। তবে এটুকু জেনে রাখুন, ঘনীভূত অন্ধকারের ভেতরে আমি 2-1টি আলোকরেখা দেখতে পেয়েছি বটে। চলো রবিন, পলায়ন করা যাক। রাস্তায় বেরিয়ে দেখলাম আজ শহরের একই অবস্থা। চারিদিক ঢাকা পড়ে গিয়েছে যেন কুয়াশার ঘেরাটোপে। কলকাতায় যে এমন কুয়াশা হতে পারে কখনো কল্পনা করিনি। মুখ তুললে বোঝা যায় না মাথার ওপরে লক্ষ তারা চুমকি বসানো নীলাকাশ বলে কোনো কিছুর অস্তিত্ব আছে। এদিকে ওদিকে যেদিকেই তাকাই সমস্ত দৃশ্য যেন লুপ্ত হয়ে গেছে পুরো ধোয়া আর ধোয়ার ঝোঁটোয়। যেখানে যেখানে গ্যাস পোস্ট আছে সেখানকার কুয়াশা কিঞ্চিত স্বচ্ছ হয়ে উঠেছে মাত্র, আলো কিন্তু দেখা যাচ্ছে না। মাঝে মাঝে পদশব্দ শোনা যাচ্ছে, কিন্তু পথিকরা অদৃশ্য। হেমন্ত বললে, রবিন, এ হলো কি হে? লন্ডনের বিখ্যাত বিলাতি ফক কি আমাদের দেশের প্রধান শহরে বেড়াতে এসেছে? হেমন্ত রয়েছে আমার কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, কিন্তু তাকেও দেখাচ্ছে যেন আবছায়ার মতো। একে মতিবাবুর বাড়ির পেছন দিককার এই সরু গলিটা সাধারণতই নির্জন, তার উপরে শীতার্ত রাত, এই ভয়াবহ কুঞ্জকটিকা। মনে হচ্ছে আমরা চলেছি নিস্তব্ধ এক অন্ধকার রাজ্যের ভেতর দিয়ে অন্ধের মতো। পেছনে আবার একাধিক অদৃশ্য জুতোর শব্দ হলো। আমি সাড়া দিয়ে বললুম, কে আসে? সাবধান, আমাদের দেহের ওপরে হোঁচট খাবেন না। পর মুহূর্তেই মাথার উপরে অনুভব করলাম প্রচণ্ড এক আঘাত, এবং চোখের সামনে ছড়িয়ে পড়ল রাশি রাশি সমুজ্জ্বল সর্ষে ফুল, এবং তারপরই হারিয়ে ফেললাম জ্ঞান। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না, কিন্তু জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই শুনলাম হেমন্তের কণ্ঠস্বর, রবিন, রবিন। হ্যাঁ, কি বলছো? ওহ, উঠে বসো। হেমন্ত আমাকে ধরে তুলে বসিয়ে বললে, তোমার মাথা ফেটে গেছে, এখনই ব্যান্ডেজ করা দরকার।
তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে পারবে? বোধ হয় পারবো, কিন্তু কে আমাকে আক্রমণ করলে? এখন কোনো কথা নয়, আগে বাড়িতে চলো। নিজের বাড়িতে ফিরে হেমন্ত আমার ক্ষতস্থানটা পরীক্ষা করে বললে, বড় বেঁচে গেছো রবিন, আর একটু হলে এই আঘাতটা মারাত্মক হয়ে উঠত। সে তাড়াতাড়ি জল দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে ওষুধ প্রয়োগ করে ব্যান্ডেজ বাঁধতে বসল। কিন্তু হেমন্ত, হঠাৎ আমার উপরে গুন্ডার আক্রমণ কেন? গুন্ডা নয় রবিন, হত্যাকারী। হত্যাকারী? হ্যাঁ, এ হচ্ছে মতিবাবুর হত্যাকারীর কীর্তি। খালি তোমাকে না, আমাকেও আক্রমণ করেছিল। তুমি তাদের দেখতে পেয়েছ? আবু ছায়ার মতন দেখেছি, দেখলেও চিনতে পারতাম না। তারা মুখোশ পরে এসেছিল। কিন্তু কেন? তারা আমার পকেট থেকে সেই দস্তানাটা চুরি করে পালিয়েছে। বিস্মিত হয়ে ভাবতে লাগলাম। তারপর বললুম, আমার সন্দেহ হচ্ছে বিনোদের উপরে। নিশ্চয়ই সে পাশের ঘরে লুকিয়ে বসে দস্তানা সম্বন্ধে তোমার মতামত শুনেছে। তারপর তার কোনো অনুচরের সঙ্গে আমাদের পিছু নিয়েছে। আজকের বিদ্যুটে কুয়াশা তার পক্ষে একটা মস্ত সুযোগ। দুর্যোগও হতে পারে রবিন। দুর্যোগ? হ্যাঁ, খানিকটা তাই বই কি। মানে? এই দেখো। হেমন্ত হাসতে হাসতে পকেট থেকে একখানা পকেট বুক বার করে সামনের টেবিলের উপরে রাখলে। পকেট বুক? হ্যাঁ। পকেট বুকখানা খুলে দু এক পাতা উল্টে সে একটু বিস্মিত হয়ে যাওয়ার বললে, না, যা ভেবেছিলাম তা তো নয়। কি তুমি ভেবেছিলে? ভেবেছিলাম এর মধ্যে দস্তানাচলের নাম ধাম গুপ্ততা কথা পাবো। এখন দেখছি এখানে হচ্ছে মতিবাবুর ডায়েরি। হ্যাঁ, তবে কি এখানেই মতিবাবুর ঘর থেকে অদৃশ্য হয়েছে? তাই তো বোধ হচ্ছে। এখানে তুমি কোথা থেকে পেলে? পিক পকেট যেখান থেকে চিরকালী গুপ্তধন আহরণ করে। হেমন্ত, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। শোনো তাহলে। কুয়াশায় গা ঢেকে আজ আমাদের একসঙ্গে আক্রমণ করেছিল দুজন লোক। খুব সম্ভব তাদের হাতে ছিল খাটো লোহার ডান্ডা। তারা নিশ্চয়ই আমাদের খুন করতে আসেনি, এসেছিল খালি ওই দস্তানাটাই হাতাবার জন্যে। বোধ হয় এই দস্তানা কেউ কেউ চেনে। দস্তানাটা দেখলে তারা মালিকের পরিচয় দিতে পারে, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। কিন্তু সে কথা যাক। একজন তোমাকে আক্রমণ করে আর একজন আমার মাথা লক্ষ্য করে ডান্ডা মারে, কিন্তু ফসকে যায়। সে আবার ডান্ডা তোলবার আগেই আমি তাকে দুই হাতে জড়িয়ে ধরি এবং সঙ্গে সঙ্গে তার বুক পকেটে অনুভব করি এই ডায়েরিখানার অস্তিত্ব। তুমি তো জানো রবিন, খুব বিপদেও আমার মাথা গুলিয়ে যায় না। চোখের নিমেষে পড়বার আগেই আমি এক হাতে তাকে জড়িয়ে সাথ করে তার পকেটে আর এক হাত চালিয়ে ডায়েরিখানা তুলে দিলাম। কিন্তু সেই মুহূর্তে অন্য লোকটা তোমাকে ছেড়ে আমারও মাথায় মারে ডান্ডা। আমিও মাটির ওপরে পড়ে যাই। আমার মাথা ফাটেনি বটে, কিন্তু আচ্ছন্নের মতো হয়ে গেলাম। আমাকে সেই অবস্থায় পেয়ে দস্তানাটা নিয়ে তারা সরে পড়ে। আমি যে পকেট মেরেছি এটা নিশ্চয়ই তারা জানতে পারেনি। চোরের ওপরে আচ্ছা বাটপাড়ি করেছ বটে, কিন্তু হেমন্ত, ডায়েরি আর চাবির গোছা চুরি দেখে সত্যি সত্যি সন্দেহ হয় যে বাড়ির ভেতরে কোনো লোকই মতিবাবুকে খুন করেছে। হ্যাঁ, সন্দেহ কেন, একরকম নিশ্চিন্তভাবেই কথা বলা যায়। বাইরের লোক খুন আর টাকা চুরি করেই তুষ্ট হতো। পরে মতিবাবুর চাবির গোছা আর ডায়েরি কোনো কাজেই লাগতে পারতো না। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে হেমন্ত অন্য মানুষকে বললে, হ্যাঁ, সতীশবাবুরও ওই মত। মিনিট 5-6 হেমন্ত ডায়েরি থেকে আর মুখ তুললে না। তারপর হঠাৎ উৎসাহিত কণ্ঠে বললে, পেয়েছি রবিন, ডায়েরি চুরির কারণ পেয়েছি। এই পাতাখানা ছাড়া ডায়েরির অন্য কোথাও আমাদের বিশেষ কোনো দরকার নেই। শোনো। বলেই পড়তে লাগলো। আমার শোবার ঘরের বড় টেবিলের ডান দিকে টানার পেছনের কাঠে একটি গুপ্তস্থান আছে। বা কোণের শেষ প্রান্তে খুব ছোট একটা স্প্রিং আছে। সেটা টিপলেই গুপ্তস্থানটি বেরিয়ে পড়বে। ওর মধ্যে প্রায় 40,000 টাকার হীরা, চুনি, পান্না আর মুক্তা আছে। বৃদ্ধ হয়েছি, স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছে। হঠাৎ যদি মারা পড়ি সেই ভয় আমার উত্তরাধিকারীর জন্য এইখানে এই কথাগুলি লিখে রাখলাম। রবিন, খুনি জানতো যে ডায়েরির মধ্যে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। আমি দৃঢ় স্বরে বললুম, তাহলে এই খুনি নিশ্চয়ই বাড়ির ভেতরের লোক। এই জন্যই সে কাল চাবি চুরি করেছে। কাল তাড়াতাড়িতে ডায়েরি পড়তে পারিনি, খুব শীঘ্রই সে কাজ হাসিল করবে। করবে নাকি?
দেখা যাক। বলেই হেমন্ত উঠে টেলিফোনের রিসিভার তুলে নিয়ে থানার নম্বর বলল। কে? সতীশবাবু থানায় ফিরে এসেছেন? হ্যাঁ, আমি হেমন্ত। শুনুন, মতিবাবুর দেহ শব ব্যবচ্ছেদে পাঠিয়ে দিয়েছেন তো? বেশ, তার শোবার ঘর বন্ধ আছে? উত্তম। কিন্তু একটা জরুরি কথা মনে রাখবেন, ও ঘরের দরজার সামনে সর্বদাই যেন পাহারা রাখা হয়। কেউ যেন কোনো কারণেই ও ঘরে ঢুকতে না পায়। কেন? কারণ নিশ্চয়ই আছে, কিন্তু এখনও প্রকাশ করবার সময় হয়নি। রাগ করবেন না, যথাসময় সমস্ত বলবো। বলেন কি? যে কনস্টেবল ভাঙা কাচের গেলাস নিয়ে একলা আসছিল, হঠাৎ পথে কাঁথা থেকে আক্রমণ করেছে। তারপর গেলাসটা ছিনিয়ে নিতে পারেনি? শুনে সুখী হলুম। কনস্টেবল কাউকে চিনতে পারেনি? হ্যাঁ, কলকাতার আজকের কুয়াশাটা আশ্চর্য বটে, অনুভূতপূর্ব। কি বললেন? মিনিট দুয়েক আগেই গলির মোড়ের কাছে কনস্টেবল আর এক পথিকের গায়ের ওপরে গিয়ে পড়ে। কে সে? বিনোদ? অত কুয়াশার মুখে সে কি করছিল? মাথা ধরেছে বলে বেড়াতে বেরিয়েছিল এই বিশ্রী কুয়াশায়? আশ্চর্য হুজুর তো। তাকে গ্রেপ্তার করবেন কিনা ভাবছেন? আপনার কর্তব্য আপনি ভালো বোঝেন, আমি আর কি বলবো। এ পথে আমি শিক্ষানবিশ ছাড়ার কিছুই নই। হ্যাঁ, আমার কাছে একটা নতুন খবর আছে। আমাকে আর রবিনকেও আজকাল আক্রমণ করেছিল। রবিনের মাথা ফেটে গেছে বেচারি। আমার খুব বেশি লাগেনি বটে, কিন্তু সেই দস্তানাটা লুট হয়ে গেছে। কনস্টেবলের মতন আমারও ভাগ্য ভালো নয়। না, চিনতে পারিনি। একে কুয়াশা, তার উপরে উপন্যাসের দুরাত্মাদের মতন তারা মুখোশ পরে এসেছিল। না না, এত রাত্রে আমাদের আর দেখতে আসতে হবে না, আমরা ভালোই আছি। আচ্ছা, নমস্কার। আমার দিকে ফিরেছে বললে, রবিন সব শুনলে তো? অভিভূত কণ্ঠে বললুম, ভাই হেমন্ত, এই যে আমরা সাংঘাতিক লোকের পাল্লায় পড়েছি। কাল খুন, ৮০,০০০ টাকার চুরি, আজ আমাদের আর কনস্টেবলকে আক্রমণ। আমি ভাই কালি কলম নিয়ে নাচাড়া করি, এত গোলমাল আমার হাতে সহ্য হবে না তো। হেমন্ত বললে, আমিও জানতাম বরতলার ডিটেকটিভ নভেলেই এমন সব হই হই কাণ্ড ঘটতে পারে। কিন্তু রবিন, বুঝতে পারছো কি, তাদের বিরুদ্ধে প্রমাণগুলো সরাবার জন্য খুনিরা কীরকম মরিয়া হয়ে উঠেছে। উপন্যাসকেও সত্য করে তুলতে চাইছে। কিন্তু কে তারা, কে তারা, কিছুই তো বুঝতে পারছি না হে। আমি বললুম, আচ্ছা সতীশবাবুর কাছে তুমি একটা কথা ভাঙলে না কেন? দুষ্টুমি বড়া হাসি হাসতে হাসতে হেমন্ত বললে, কি কথা? মতিবাবুর ডায়েরির কথা। হেমন্ত হঠাৎ গম্ভীর হয়ে বললে, রবিন, আমার এই লুকাচুরি মারচুরিও। সত্যি কথা বলতে কি, এটাই হবে আমার জীবনের প্রথম উল্লেখযোগ্য কেস। পুলিশের কাছে এই সমস্ত বাহাদুরিটা আমি একলাই অর্জন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আমি এই মামলাটার কিনারা করতে পারবো। অবশ্য তারপর আমি সরে দাঁড়াবো জবনিকার অন্তরালে, জনসাধারণের কাছ থেকে পুলিশকে ১৬ আনা সুখ্যাতি আদায় করবার অবসর দিয়ে। কিন্তু এই আগুন নিয়ে খেলা হচ্ছে, আমাদের প্রাণ যেতেও পারে। দেহের ভেতর থেকে এত চটপট প্রাণবায়ু যাতে বহির্গত না হয় সে চেষ্টার ত্রুটি আমি করব না। কিন্তু কি আশ্চর্য, আমি একটা বড় কথা ভুলে গেছি রবিন। বলেই হেমন্ত টুপ করে দাঁড়িয়ে নিজের পকেটের ভেতরে হাত চালিয়ে দিলে। কি খুঁজছো তুমি? এইটে। হেমন্ত বার করলে সেই কাগজের মোড়কটা, যার ভেতরে সে পুড়ে রেখেছিল খুনির জুতো থেকে খসা খানিকটা শুকনো কাদা। মোড়কটা খুলে হেমন্ত আশ্বস্ত স্বরে বললে, বাঁচা গেল। কাদার টুকরোটা ধস্তাধস্তিতে গুড়িয়ে গেছে বটে, কিন্তু হারিয়ে যায়নি। আমি বললুম, ওই এক টুকরো কাদাকে তুমি এমন অমূল্য বিধি বলে ভাবছো কেন? ওর ভেতর থেকে তুমি কি খুনিকে আবিষ্কার করতে চাও? আশ্চর্য কি, আমার সঙ্গে পরীক্ষাগারে এসো। হেমন্ত তার পরীক্ষাগারে গিয়ে টেবিলের সামনে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। তারপর অনুবীক্ষণও সেই মোড়কে শুকনো কাদার গুঁড়ো নিয়ে ব্যস্ত হয়ে রইল বেশ কিছুক্ষণ। এরকম পরীক্ষার মধ্যে আমি কিছু রসকস পাই না। ঘরের এক কোণে মাটি দিয়ে তৈরি একটা গায়ে ছাল ছাড়ানো মানুষ মূর্তি দাঁড় করানো ছিল। আমি তার সম্মুখে গিয়ে দাঁড়ালাম। শিল্পী কেবল মূর্তি গড়েনি, স্বাভাবিক সব রং বুলিয়ে নরদেহের ত্বকের তলায় যে সমস্ত বিশেষত্ব থাকে তার প্রত্যেকটি ফুটিয়ে তুলেছে। এসব দেখলে বেশ বোঝা যায়
পঞ্চভূত দিয়ে আমাদের দেহ তৈরি করতে বসে প্রকৃতি দেবীকে যত মাথা খাটাতে হয়েছে, কত শিল্প চাতুরি প্রকাশ করতে হয়েছে। আশ্চর্য রহস্যময় হচ্ছে মানুষের দেহের ভেতরটা। এমন সময় হেমন্ত আমাকে ডেকে বললে, এই শুকনো কাদার ভেতরে কি কি আছে জানো? জানবার জন্য আমার বিশেষ আগ্রহ ছিল না, তবু বললুম, কি কি আছে? এর মধ্যে আছে চুন আর বালি, সুরকি আর কয়লার গুঁড়ো। এগুলো মেশানো আছে কলকাতার পথের সাধারণ ধুলোর সঙ্গে। আমি বললুম, চুন, বালি, সুরকি আর কয়লাও মিলে কলকাতার যেখানে সেখানে। এর কোনোটাকে আমি অসাধারণ বলে মনে করি না। করো না নাকি? ও, এই বলি হেমন্ত করে চুপ মেরে গেল। তার মুখ দেখলেই বোঝা যায় অত্যন্ত এক মনে সে যেন কোনো মহা দরকারি কথা চিন্তা করছে। খানিক পরে আমি বললুম, দেখো ভাইয়া, এটা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। শুকনো কাদার গুঁড়ো অর্থাৎ ধুলো নিয়ে এত বেশি মাথা ঘামানো হচ্ছে মানুষের মস্তিষ্কের অপব্যবহার। হেমন্ত আমার পানে কিছুক্ষণ চেয়ে রইল অন্যমনস্কের মতো। তারপর ধীরে ধীরে বললে, প্রিয় রবিন, তুমি হচ্ছ একটি প্রকাণ্ড উজবুক। পরদিন বৈকালে চললুম পরেশ মিত্র লেনে মিস্টার দত্তের চায়ের নিমন্ত্রণ রাখতে। বিশেষ করে কলকাতার উত্তর অঞ্চলের শহরের সেরা উপসেরার মতো যেসব ছোট ছোট গলি দেখা যায়, পরেশ মিত্র লেনও হচ্ছে ঠিক সেই রকম। গলিটি চওড়ায় 6-7 হাতের বেশি নয়, সাপের মতো এঁকে বেঁকে পাক খেয়ে ভেতর দিয়ে চলে গেছে। গলিটা প্রথম যেখানে মোড় ফিরেছে, সেখানে বড় রাস্তা থেকে দেখা গেল একখানা নতুন বাড়ি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। একটা জিনিস আমি বরাবরই লক্ষ্য করেছি, ছেলেবেলা থেকেই সর্ববিষয়েই হেমন্তের কৌতূহল হচ্ছে অসীম। হয়তো এটা ভালো ডিটেকটিভের একটা বিশেষ লক্ষণ, কিন্তু ঠিক এই কারণেই তার সঙ্গে পথ চলা অনেক সময় কেবল বিরক্তিকরই নয়, নিরাপদও ছিল না। একদিনের কথা বলি, বাগবাজার দিয়ে যাচ্ছি আমরা দুজনে। রাস্তায় একটা বিড়িওয়ালার দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করতে করতে কে হঠাৎ অট্টহাস্য করে উঠল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল হেমন্ত। 3-4-6 মিনিট কেটে গেল, সেখান থেকে সে আর নড়বার নাম করে না। আমি বিস্মিত হয়ে বললুম, কি হে, ব্যাপার কি? এই দুপুর রোদে মাথার চাঁদি গরম করে উঠল যে, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? হেমন্ত আমাকে একটু তফাতে টেনে এনে বললে, রবিন, তুমি ওর দাঁত লক্ষ্য করেছো? দাঁত? কার দাঁত? ওই যে লুঙ্গি পরা লোকটা এখনই হা হা করে হেসে উঠল। দেখো দেখো, আবারও হাসছে, ওর দাঁত দেখো। আমি বিরক্ত হয়ে বললাম, যাও যাও, বাজে বকো না। পথে পথে লোকের দাঁত দেখে বেড়ানো আমার ব্যবসা নয়, চলো। বলেই তোর হাত ধরে টান মারলুম, কিন্তু হেমন্তকে 1 ইঞ্চি নড়াতে পারলুম না। সে বললে, ওর সদন্তগুলো কীরকম অসম্ভব বড় আর লম্বা দেখেছ? সদন্ত? সদন্ত আবার কি? মূর্খ রবিন, তুমি সাহিত্য চর্চা ছেড়ে দাও। তুমি ভালো গোয়েন্দা বা সাহিত্যিক কিছুই হতে পারবে না। মাতৃভাষা জানো না? সদন্ত অর্থাৎ ক্যানাইন টুথ। সাহিত্যিকের কাজ নয় সদন্ত নিয়ে তদন্ত করা। চলে এসো। অসাধারণ ও সদন্ত, তার উপরেও আবার চৌকো চোয়ালের অধিকারী। যেসব বড় বড় পণ্ডিত অপরাধ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, তারা বলেন যে, তারা কি বলেন আমি শুনতে চাই না। এখন আগে আসবে কিনা বলো। এখন আমি যাব কোথায়? আমি আগে ওই লোকটার পরিচয় জানতে চাই। ওই দেখো, লোকটা এগিয়ে চলল। মস্ত বড় লম্বা স্বতন্ত্র, তার উপরে চৌকো চোয়াল, সোনায় সোহাগা। এসো রবিন, আমরা ওর পেছনে পেছনে অগ্রসর হই। হেমন্ত এমন বজ্রমুষ্টিতে আমার হাতের কবজি চেপে ধরল যে তার হাত ছাড়ানো অসম্ভব। বাগবাজারে মোড়ে এসে লোকটা চলল চিতপুর রোডের বাসে। আমরাও বাসে চেপে কিনলাম টিকিট। আমি চুপি চুপি বললাম, এই যে বুনো হাঁসের পেছনে ছোটা হচ্ছে, ওর পরিচয় জেনে আমাদের কী লাভ? লাভ হয়তো কিছুই হবে না, হতাশ মুখে ফেরার সম্ভাবনাই প্রবল। কিন্তু আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের মতামতগুলো মেকে কিনা যাচাই করবার চেষ্টা করব না। মনে মনে হেমন্তের অপরাধ বিজ্ঞানকে পাঠাতে চাইলাম জাহান্নামে। মশাই, কি আপদ বলুন তো,
চৈত্র মাসের তপ্ত দুপুর। পথের কুকুরগুলো এখন ধুকতে ধুকতে ঠান্ডা আশ্রয় খুঁজছে। কোথায় বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে বিজলি পাখার তলায় শীতল পাটি বিছিয়ে বসে বরফ দেওয়া শরবত পান করতে করতে রবি ঠাকুরের কবিতা পড়ব, না ছুটে চলেছি এক মহাপাগলের সঙ্গে কোনো স্বতন্ত্র চৌকচোয়ালের পেছনে। গ্রহের ফের আর কাকে বলে। হতচারা স্বতন্ত্র বাস থেকে নামলো হ্যারিসন রোডের মোড়ে। তারপর খানিক এগিয়ে একটা কফিখানায় ঢুকে পড়ল। হেমন্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে বললে, লোকটার পরিচয় এখনও জানা হলো না তো? আমরাও কফিখানার খরিদ্দার হব নাকি? ভাই হেমন্ত, এবারে দয়া করে আমাকে মুক্তি দাও। তোমার স্বতন্ত্রের নাম ধাম বংশ পরিচয় তো আমার কাছে নেই। আমি অপরাধ বিজ্ঞানের ছাত্রও নই। আমাকে নিয়ে আর টাঁটানি কেন করো? হেমন্ত মাথা চুলকাতে চুলকাতে ভাবছে অতঃপর কি করা কর্তব্য। এমন সময় বড়বাজার থানার এক ইন্সপেক্টর এখানে এসে হাজির হলেন। আরে আরে হেমন্তবাবু যে, এমন অসময় এখানে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছেন কেন? হেমন্ত কফিখানার দিকে উঙলি নির্দেশ করে বললে, ওই লোকটাকে দেখছি, ওই যে পরনের ডোরাকাটা সবজি কুঙ্গি, গায়ের ডোরাকাটা লাল কিঞ্জি, বসে বসে গোগ্রাসে মাংস গিলছে। ইন্সপেক্টর প্রায় মিনিট খানেক ধরে ভালো করে লোকটাকে দেখলেন। তারপর সবিস্ময়ে বললেন, বেটা সাহস তো কম নয়, দিনের বেলা এখানে প্রকাশ্যে বসে ফুর্তি করে খাবার খাচ্ছে। ধন্যবাদ হেমন্তবাবু, ওকে দেখিয়ে ভারী উপকার করলেন। কে ও? আব্দুল মিয়া, মেছোবাজারের গুন্ডা, দাগি আসামি, 7 বার জেল কেটেছে। আজ 3 দিন ধরে একটা খুনের মামলায় ওকে আমরা সারা কলকাতাময় খুঁজে বেড়াচ্ছি। আর ও কিনা আমাদের হাতের কাছেই খোশ মেজাজের সশরীরে বর্তমান। আব্দুল তখনই ধরা পড়ল। হেমন্তের 2 চোখ যেন নাচতে লাগলো। বাড়ি ফেরবার জন্য একখানা ট্যাক্সি ডেকে বললে, ভায়া হে, অপরাধ বিজ্ঞানের মাত্রটা দেখলে তো? পরেশ মিত্র লেনের সেই প্রায় সম্পূর্ণ বাড়িখানা হঠাৎ হেমন্তের দৃষ্টি আকর্ষণ করলে। মিনিট 2 ধরে বাড়িখানা দেখে সে বললে, দেখো রবিন, আজ কিছুকাল থেকে বাংলাদেশে নতুন এক উৎপাত শুরু হয়েছে। স্কাই স্ক্রেপার নামে এক অদ্ভুত, এমনকি বেয়ারা ধরনের বাড়ি আমরা আমেরিকায় দেখে এসেছি। আমেরিকার বায়োস্কোপওয়ালারা ওই কোনারক মন্দির আর তাজমহলের দেশে এসেও সেই ঢঙে মেট্রো সিনেমার বাড়ি তৈরি করেছে। সেটা আমাদের চোখে আঘাত দিলেও মেট্রোর কর্তৃপক্ষকে দোষ দিতে চাই না, কারণ তারা হচ্ছে সেই দেশের লোক যারা বিদেশের ঠাকুর ফেলে স্বদেশের কুকুর ধরে আদর করে মনুষ্যত্বের পরিচয় দেয়। কিন্তু আজকাল বাঙালিরাও দেখছি কলকাতার পথে পথে স্কাই স্ক্রেপারের নকলে ঘরবাড়ি তৈরি করতে লজ্জিত হয় না। এই নতুন বাড়িখানার দিকে চেয়ে দেখো। এই বিদেশি আদর্শের বধজম সহ্য করা অসম্ভব। এমন অনুকরণ প্রিয় জাতি কোনোদিনই স্বাধীন হতে পারবে না। বিরক্ত চোখে হেমন্ত আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। আমি বললুম, তোমার স্থাপত্যের সমালোচনা রেখে এখন 10 নম্বরের বাড়ি খোঁজো। 5টা বাজে যে, চায়ের সময় উত্তীর্ণ হয়ে যায়। যাজ্ঞে উত্তীর্ণ হয়, এটাও তো অনুকরণ। আমরা কি ইংরেজ যে এই সময়ের মধ্যেই আমাদেরও চা খেতে হবে? এসো এসো, এসব নিয়ে পরে আলোচনা করলেও চলবে। মিস্টার দত্ত হয়তো আমাদের জন্য অপেক্ষা করছেন। কিছু দূর এগিয়েই 10 নম্বরের বাড়ি পাওয়া গেল। দারোয়ানের ওপরে বোধহয় আদেশ ছিল আমাদের নাম শুনে সে দোতলায় যেতে অনুরোধ করলে। মিস্টার দত্ত তার দোতলার বৈঠকখানায় বসে সত্য সত্যি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। দেখলাম সতীশবাবু আমাদের আগেই সেখানে এসে হাজির হয়েছেন। মিস্টার দত্ত তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্তবাবু, রবীনবাবু, কাল আপনারা কি সাংঘাতিক বিপদে পড়েছিলেন। সতীশবাবুর মুখে তা শুনে স্তম্ভিত হয়েছি। রবীনবাবুর মাথায় এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে যে, নিশ্চয়ই খুব লেগেছে। আমি বললুম, লাগেনি বললে মিথ্যে বলা হবে। মধু খেলে মিষ্টি লাগে, ডান্ডা খেলে কষ্ট পেতে হয়, প্রকৃতির এই স্বাভাবিক নিয়ম। মিস্টার দত্ত বললেন, কিন্তু কে এই পাপিষ্ট? অনায়াসে যে খুন করছে, ভদ্রলোককে মারাত্মক আক্রমণ করছে, অথচ এখনও মেঘনাথের মতো লুকিয়ে আছে মেঘের আড়ালে। আমার তো মশাই বাড়ি থেকে আর বেরোতে ভয় করছে এবারে। সতীশবাবু বললেন, আপনার আবার কিসের ভয়? আপনি তো পুলিশের লোক নন। আমি পুলিশের লোক নই বটে, কিন্তু বন্ধু হত্যার প্রতিশোধ নেবার জন্য পুলিশকে তো সাহায্য করছি। খুনিদের রাগ আমার উপরে পড়তে কতক্ষণ? সতীশবাবু বললেন, ভয় নেই মিস্টার দত্ত, আমরা বোধহয় শীঘ্রই খুনিকে ধরতে পারবো।
আচ্ছা, একটা কথা বলতে পারেন? আজ্ঞা করুন। আজ্ঞা নয় মিস্টার দত্ত, অনুরোধ। আপনি তো মতিবাবুর বন্ধু, ও পরিবারের অনেক খবরই জানেন। বিনোদলাল বাবু কোন কোন লোকের সঙ্গে মেলামেশা করেন সে বিষয়ে আমাদের কোনো খবর দিতে পারেন? মিস্টার দত্ত বিরক্তভাবে মাথা নেড়ে বললেন, বিনোদের বন্ধুদের কথা আমাকে আর জিজ্ঞাসা করবেন না। কেন বলুন দেখি? তারা ভালো লোক নয়। তাদের বিশেষ পরিচয় আমি জানি না বটে। কানাঘুষে শুনেছি বন্ধুদের চেষ্টাতে বিনোদের পরকাল ঝরঝর হয়ে যাচ্ছে। বন্ধুরা চেষ্টা করবে না কেন? মামার মৃত্যুর পরে বিনোদ হবে অগাধ সম্পত্তির মালিক। তারপরেই তো তাদের পোয়া পারো। যেতে দিন মশাই, ও কথা যেতে দিন। হেমন্ত বললে, সতীশবাবু, শব ব্যবচ্ছেদের গাড়ির খবর কি? মতিবাবুর পাকস্থলিতে কোনো রকম বিষের অস্তিত্ব পাওয়া যায়নি, যদিও ডাক্তারদের আগে সেই সন্দেহ হয়েছিল। মতিবাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে কিনা ডাক্তাররা জোর করে সে কথা বলতে পারছেন না, তবে তারা স্বীকার করছেন যে ওটা মৃত্যুর কারণ হলেও হতে পারে। মতিবাবুর কণ্ঠের প্রত্যক্ষ রক্তবাহা নাড়িতে অতিশয় রক্তাধিক্যের লক্ষণ পাওয়া গেছে। নিশ্চয়ই বিষম জোরে তার গলা টিপে ধরা হয়েছিল। ডাক্তারের রিপোর্ট তো এই। আপনার রিপোর্ট কি হেমন্তবাবু? আমার রিপোর্ট? আপাতত আমার কাছে রিপোর্ট করবার মতন কোনো তথ্যই নেই। আমি উপহাসে স্বরে বললুম, কেন হেমন্ত? তুমি তো অনায়াসেই তোমার সেই মহামূল্যবান শুকনো কতর্ম চূর্ণের কাহিনী বলতে পারো। সতীশবাবু আগ্রহ ভরে বললেন, দোয়াই হেমন্তবাবু, আপনার এই কদর্ম চূর্ণের কাহিনী থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমার দিকে একবার রেগে কটমট করে তাকিয়ে হেমন্ত বললে, না সতীশবাবু, শোনেন কেন? এইসব বিষয়ে আমার বন্ধুটি হচ্ছে পড়া নম্বরের অপদার্থ। যে ধুলোকে আমরা রাখি পায়ের তলায়, আধুনিক অপরাধ বিজ্ঞানে তার স্থান যে কত উপরে, মূর্খ রবিন সে কথা জানে না। মিস্টার দত্ত কৌতূহলী কণ্ঠে বললেন, হেমন্তবাবু, এসব বিষয়ে আমিও কম কাঁচা নই। আপনার মুখে একটুখানি ধুলোর ইতিহাস শুনতে চাই। ততক্ষণ বেয়ারাও চাটা নিয়ে আসবে। হেমন্ত বললে, দেখুন, কিছুকাল আগেও অপরাধের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক ছিল না বিশেষ কিছুই। বৈজ্ঞানিক পদ্ধতিতে চুরি আর খুনের মামলা তদন্ত আরম্ভ হয়েছে খুব একালে। আগে কোনো লোকের ওপরে সন্দেহ হলে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবার জন্য তাকে দেওয়া হতো অমানসিক যন্ত্রণা। তার ফলে কেউ কেউ মারা পড়তো এবং অনেকে প্রাণের ভয় নির্দোষ হলেও মিথ্যা বলে অপরাধ স্বীকার করত। ইউরোপে এমন সব ঘটনা ঘটেছে, পুলিশ সন্দেহ করে একজনকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে, তারপর প্রকাশ পেয়েছে সত্যিকার অপরাধী হচ্ছে আরেকজন লোক। আসল কথা, আগে অনেক ক্ষেত্রেই পুলিশের বুদ্ধির জোরে নয়, যন্ত্রণার চোটেই আসামির অপরাধ প্রকাশ পেত। কিন্তু আজকের ধারা ভিন্ন রকম। একালে পুলিশ যদি যন্ত্রণা দিয়েও আসামিকে অপরাধ স্বীকারে বাধ্য করে, তাহলে আদালতে তা গ্রাহ্য হয় না। কিন্তু ইউরোপের আধুনিক পুলিশকে যন্ত্রণার দ্বারা অপরাধীকে দোষ অস্বীকার করতে হয় না। তার কারণ, পুলিশ এখন বিজ্ঞানের সাহায্য পায়। অপরাধী স্বীকার অস্বীকার নিয়ে পুলিশ মাথা ঘামায় না। ঘটনাস্থলে পাওয়া আসামির ব্যবহার করা কাপড়, জামা, জুতো, টুপি, লাঠি, ছোড়াছুরি প্রভৃতি অনেক রকম জিনিসের ভেতর থেকে পুলিশ বিজ্ঞানের সাহায্যে আশ্চর্য সব তথ্য আবিষ্কার করতে পারে। আসামি অপরাধ স্বীকার করলেও দণ্ড থেকে মুক্তি পায় না। এ বিষয়ে নানা দিকে নানা কথা বলা যায়, কিন্তু আপাতত বলতে চাই কেবল ধুলোর কথা। আপনারা সকলেই জানেন যে ধুলোর অগম্য ঠাঁই নেই। জানলা দরজা বন্ধ করে ঘরের ভেতরে একটা বাক্সের ঢাকনি দেওয়া কৌটো রেখে দিন, তার মধ্যেও ধুলো ঢুকবে। সাধারণ চোখে সে ধুলো যদি দেখতে না পাওয়া যায়, তবে অনুবীক্ষণ ব্যবহার করুন, দেখবেন কৌটোর ভেতরে বাস করছে নানা রকম ধুলো। এক এক শ্রেণীর মানুষ যে কোনো জিনিস নিয়ে নিয়মিত নাড়াচাড়া করবে, তার মধ্যে বিশেষ করে পাওয়া যাবে এক এক শ্রেণীর ধুলো। জার্মানি, অস্ট্রিয়া আর ফ্রান্সের পুলিশরা এই বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করেছে। অপরাধীদের ব্যবহৃত জিনিসগুলো হচ্ছে তাদের কাছে নাম সই করা স্বীকারোক্তির চেয়েও মূল্যবান। যারা পাউরুটি তৈরি করে, তাদের নিত্য ব্যবহার্য জিনিসের মধ্যে পাওয়া যায় গমের পালক বা শ্বেতসার। যাদের কাজ ধাতু নিয়ে, তাদের জিনিসে মিলে অতি সূক্ষ্ম ধাতব ধুলো। খনিতে যারা কাজ করে, তাদের ব্যবহৃত জিনিসে থাকে খনিজ ধুলো। রাস্তায় যারা পাথর ভাঙে, তাদের জিনিসে সূক্ষ্ম বালুময় ধুলোতে ভরা। এইরকম নানা রকম জিনিস অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করে অনায়াসে বলে দেওয়া যায়
তাদের মালিক মিস্ত্রি, ছুতোর, কসাই, মুচি বা অন্য কোনো শ্রেণীর লোক। প্রফেসর সেভারিন ইকার্ড নানা পরীক্ষার দ্বারা প্রমাণিত করেছেন যে নিয়মিতভাবে ব্যবহৃত ট্যাগ ঘড়ি বা হাত ঘড়ির ভেতরে যে ধুলো জমে তার সাহায্যে খুব সহজেই বলে দেওয়া যায় কোন শ্রেণীর লোক হচ্ছে ঘড়ির মালিক। এইবারে আপনাদেরকে একটা সত্য গল্প বলি। বিলাতের এক পাড়াগায় একবার একটি স্ত্রীলোক খুন করে পালায়। স্ত্রীলোকটির দেহের ছুরির আঘাত ছিল বটে, কিন্তু সেই আঘাতই তার মৃত্যুর কারণ নয়। লাল ও নীল রেশমি সুতোয় পাকানো দড়ির ফাঁস তার গলায় লাগিয়ে কেউ তাকে হত্যা করে পথের ধারে ফেলে পালিয়ে গেছে। পুলিশ দোস্তুর মতো বৈজ্ঞানিক প্রথায় তদন্ত শুরু করলে হত স্ত্রীলোকটির পোশাকে পাওয়া গেল তামাকের ধুলো, অর্থাৎ নস্য। তার জামা কাপড়ের কোথাও কোনো জায়গায় কয়লার গুঁড়ো দেখা গেল। তার ওপরেও আবিষ্কৃত হলো অভ্র, সিলিকেট অফ ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজ পদার্থের ধুলো। কিছুদিন পরেই পুলিশ সন্দেহক্রমে একটা লোককে গ্রেপ্তার করলে। অনুবীক্ষণ দিয়ে তার আঙুলের নখের ফাঁকে দেখা ওই সব অভ্র, কয়লার অন্যান্য পদার্থের অতি সূক্ষ্ম ধুলোচয় এবং সবচেয়ে যা সন্দেহজনক, নীল আর লাল রেশমি সুতোর টুকরো। জানা গেল সে নস্য নেয়। তার পকেটে একখানা ছুরি ছিল, তাতেও রয়েছে অস্পষ্ট রক্তের দাগ। আসামি বলে সে গ্যাসের কারখানায় আর খনিতে ঠিকে কাজ করে। সে কারখানা আর খনির ঠিকানাও দিলে, কিন্তু তার নোকের ফাঁকে যেসব খনিজ পদার্থের ধুলো ছিল তার দেওয়ার ঠিকানা মতো কারখানা আর খনিতে সেরকম কোনো ধুলো পাওয়া গেল না। কিন্তু যে গায়ে নারী হত্যা হয়েছে সেখানকার ধুলোয় মিশ্রিত খনিজ পদার্থের গুঁড়োর সঙ্গে আসামির নোকের ধুলো হুবহু মিলে গেল। তখন আসামি বাধ্য হয়ে অপরাধ স্বীকার করলে। আপনারা ভেবে দেখুন, পুলিশ যদি অনুবীক্ষণের সাহায্যে গ্রহণ না করত তাহলে হত স্ত্রীলোকটির পোশাক আর হত্যাকারীর নোকের ফাঁক থেকে কিছুই আবিষ্কার করতে পারত না। কারণ যেসব ধূলিকণা পাওয়া গেছিল সেগুলো কিছুতেই ধরা পড়ত না সাধারণ দৃষ্টিতে। আমিও এই পদ্ধতিতেই কাজ করবার চেষ্টা করি। মতিবাবুর লাশের পাশে যে দস্তানাটা আমরা পেয়েছিলাম সেটা খোয়া না গেলে আমিও হয়তো তার ভেতরকার ধুলো পরীক্ষা করে অনায়াসেই বলতে পারতাম দস্তানা মালিকের পেশা কী এবং দস্তানার ভেতরে ছিল কোন শ্রেণীর ধুলো। আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন, আর আমার বলবার কিছু নেই। সতীশবাবু বললেন, হেমন্তবাবু, সেই শুকনো কাদার গুঁড়ো তো আপনি পরীক্ষা করেছেন বলে শুনেছি। তার মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আবিষ্কার করতে পেরেছেন। হেমন্ত অবহেলা ভরে বললে, ধুলো পেয়েছি বটে, কিন্তু অত্যন্ত বাজে ধুলো। কোনো কাজে লাগবে বলে তো মনে হচ্ছে না। কই মিস্টার দত্ত, কোথায় আপনার চা? হ্যাঁ, এতক্ষণ তো পাগলের মতো বকে মরলাম, কিন্তু আর তো চা না হলে চলবে না। নিশ্চয়ই নিশ্চয়ই। বেয়ারা, বেয়ারা, জলদি চালে আও। চা এলো, খাবার এলো। মিস্টার দত্ত বললেন, হেমন্তবাবু, আপনার লেকচার শুনে আজ অনেক জ্ঞান লাভ করলুম, ধন্যবাদ। চা পান করতে করতে হেমন্ত বললে, ওই দরজাটার পর্দার ফাঁক দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে শেলফের ওপরে অত শিশি বোতল সাজানো কেন? ওটা কি আপনার ডিসপেন্সারি? না হেমন্তবাবু, ওটা আমার ডিসপেন্সারি নয়। ও ঘরটা হচ্ছে আমার রসায়নাগার। রসায়নাগার? আগে হ্যাঁ, আপনি তো জানেন রসায়ন শাস্ত্র নিয়ে আমি অল্প বিস্তর পরীক্ষা কার্য করি। যদিও জ্ঞান আমার সামান্য, তবু ওই রসায়নাগারের পেছনে আমি অনেক টাকা খরচ করেছি। আপনি ঘরটি দেখবেন? চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে হেমন্ত হাসতে হাসতে বললে, রবিন জানে সব ব্যাপারই আমার কৌতূহলের সীমা নেই, বিশেষত বৈজ্ঞানিক ব্যাপারে। আমার লেকচারটা শুনলেন, এবার রসায়ন শাস্ত্র সম্বন্ধে আপনি কিছু বলুন। আপনাকে নতুন কথা শোনাবার শক্তি আমার আছে বলে মনে হয় না। বড় জোর আমার রসায়নগারটি আপনার মতো গুণীকে দেখিয়ে ধন্য হতে পারি। চাকা হয়েছে, আসুন। মিস্টার দত্তের সঙ্গে আমরা তিনজনেই পাশের ঘরে গিয়ে ঢুকলাম। আমি এই রসায়নগারের মধ্যে বিশেষ কোনো নতুনত্ব পেলাম না, কারণ হেমন্তের পরীক্ষাগারের সাজসজ্জার সঙ্গে এরও মিল আছে অনেকটা। সেই শিশি, বোতল, জার, অনুবীক্ষণ, কাচের মাপজোপের গেলাস, বকযন্ত্র প্রভৃতি। তবে এই রসায়নগারের জন্য মিস্টার দত্ত হেমন্তের চেয়ে ঢের বেশি টাকা খরচ করেছেন, সেটা বুঝতে দেরি লাগে না। আমি রসায়ন রসে বঞ্চিত, কাজে এই ঘরের যথার্থ মর্যাদা হয়তো বুঝতে পারলাম না। সতীশবাবুরও অবস্থা বোধহয় আমারই মতন, কারণ বোকা বনবার ভয় তিনি একেবারে বোবা হয়ে গেলেন। কিন্তু সমস্ত আর হেমন্ত কৌতূহলে বালকের মতন চঞ্চল হয়ে উঠল। বিপুল আগ্রহে একবার এটা একবার ওটা পরখ করে,
এবং প্রশ্নের পর প্রশ্ন মিস্টার দত্তকে যেন আচ্ছন্ন করে দেয়। ওটাতে কি আছে মিস্টার দত্ত? মিস্টার দত্ত হয়তো আমাদের পক্ষে দুর্বোধ্য এবং অদ্ভুত এক রাসায়নিক পদার্থের নাম করেন ও তার গুণাগান বুঝিয়ে দেন। আর ওটাতে আবার একটা অচেনা নাম ও গুণাগানের ব্যাখ্যা। তাকে ওপরে শিশি বোতলের সঙ্গে এই থার্মোফ্লাস্কটাতে কি আছে মিস্টার দত্ত? লিকুইড এয়ার। লিকুইড এয়ার, অর্থাৎ তরল বা দ্রবীভূত বাতাস। হাওয়াকেও আপনারা জলে পরিণত করেছেন? আশ্চর্য। কিছুই আশ্চর্য নয় হেমন্তবাবু। জল দেখা যায়, বাতাস দেখা যায় না, কিন্তু দুই প্রবাহিত হয়। তাই বিজ্ঞান বাতাসকেও বলে তরল জিনিস বা ফ্লুইড। সতীশবাবু এতক্ষণ পরে বললেন, কিন্তু ফ্লুইড হলেও জলের মতো ওই দ্রবীভূত বাতাসকে দেখা যায় না তো? দেখা যায় বই কি, খুব দেখা যায়। বাতাস একরকম গ্যাস ছাড়া আর কিছুই নয়। বাতাসের তাপ যখন 270 ডিগ্রি নিচে নামানো যায়, বাতাস তখনই হয় দ্রবীভূত। তখন তাকে দেখতে হয় একরকম জলের মতোই, আর জলের মতোই তাকে এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা চলে। দ্রবীভূত বাতাস ভীষণ ঠান্ডা, কিন্তু তার অবশিষ্ট তাপ আরও নিচে নামিয়ে আনলে সেটা জমে অধিকতর শীতল বরফ হয়ে পড়বে। আমি বিস্মিত স্বরে বললুম, জলীয় বাতাস শুনে চমকে গিয়েছি। তারপরেও বাতাস হবে আবার নিরেট বরফ? অবাক কাণ্ড। তাকে তখন দেখাবে কীরকম? অবিকল বরফের মতোই, তবে সেটা হবে এমন ঠান্ডা যে সাধারণ বরফকেও তখন গরম বলা যেতে পারবে। এই বাতাস বরফের সাহায্যে রাসায়নিকরা বাতাসের চেয়ে তো বটেই পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাসকে, অর্থাৎ হাইড্রোজেনকেও দ্রবীভূত করতে পারেন। আর তারপরের ধাপ হচ্ছে বরফে পরিণত হাইড্রোজেন। সতীশবাবু বললেন, ফ্লাস্কের মুখে চিপি না লাগিয়ে তুলে নুটি এনে রেখেছেন কেন মিস্টার দত্ত? বাতাস দ্রবীভূত হলেও পালিয়ে যেতে পারে তো? দ্রবীভূত বাতাসও উপে যায় বটে, কিন্তু ফ্লাস্কের মুখে তুলোর বদলে ছিপিয়ে এনে রাখলে দ্রবীভূত বাতাস দরম করে পাত্র ফেটে বেরিয়ে আসতে পারে। হেমন্ত হাসি মুখে বললে, যাক, আমাদের ঋণ গায়ে গায়ে শোধ হয়ে গেল মিস্টার দত্ত। আমি শোনালাম সাধারণ ধুলোর কাহিনী। অবশ্য গুণানুসারে আপনারই কৃতিত্ব বেশি। কিন্তু এই দ্রবীভূত বাতাস আপনার কোন কাজে লাগে? আমরা, অর্থাৎ রাসায়নিকরা, দ্রবীভূত বাতাসকে ব্যবহার করি অন্য জিনিসকে অতিরিক্ত ঠান্ডা করবার জন্য। একে অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিস্ফোরক রূপেও কাজে লাগানো চলে। কিন্তু বাতাসকেও দ্রবীভূত করা হচ্ছে বহু ব্যয়সাধ্য। ধনী ছাড়া কেউ আর তা পারে না। রসায়নকে শখ করে আমি প্রায় ফকির হতে বসেছি। হেমন্ত বললে, আজ রাত হয়ে গেল মিস্টার দত্ত। আপনার দামি সময় আর নষ্ট করব না। কিন্তু আগে থাকতে এটাও জানিয়ে রাখছি, আপনার মতো বিখ্যাত পণ্ডিতের সঙ্গে আলাপ করবার সৌভাগ্য যখন হলো, তখন সহজে আপনাকে মুক্তি দেব না। আমি আবার এসে নতুন আশ্চর্য কথা শুনে যাব। মিস্টার দত্ত এক মুখ হেসে বললে, বিলক্ষণ বিলক্ষণ, অবশ্যই আসবেন। আমার বাড়িতে আপনার অবারিত দাঁত জানবেন। ঘরের ভেতর থেকে বেরোতে বেরোতে হেমন্ত মাথা নাড়তে নাড়তে বললে, বাতাসের বরফ, বাতাসের বরফ। ধন্য বিজ্ঞান, ধন্য। এবারে হয়তো খেয়ে যাব গন্ধের বরফি। মিস্টার দত্ত হো হো করে হেসে উঠে বললেন, না হেমন্তবাবু, আপনাকে অতটা বেশি সৌভাগ্যের অধিকারী বোধহয় করতে পারবো না। পথ দিয়ে আস্তে আস্তে হেমন্ত আবার সেই নতুন বাড়িখানার কাছে দাঁড়িয়ে পড়ল। আমি ভয় পেয়ে বললুম, কি হে, আবার তুমি স্বদেশি আর বিদেশি স্থাপত্য নিয়ে বক্তৃতা আরম্ভ করবে নাকি? না না, নির্ভয় হ। এই বাড়িখানা হচ্ছে আমার চক্ষুশূল। বলেই সে হনন করে এগিয়ে চলল। বড় রাস্তার পরে সতীশবাবু বললেন, এইবারে আমাকে থানার দিকে ফিরতে হবে। মিস্টার দত্তকে কেমন লাগলো? হেমন্ত উচ্ছ্বসিত স্বরে বললে, চমৎকার চমৎকার, অত্যন্ত চিত্তাকর্ষক। তিলমাত্র পাণ্ডিত্যের অভিমান নেই। একটু থেমে স্বর বদলে আবার বললে, সতীশবাবু, আপনাকে একটি ফর্দ উপহার দিচ্ছি। কাজে লাগবে কি না দেখবেন। উপহার? কি উপহার দেবেন? একখানা কাগজ। মতিবাবুর যে নোটগুলো চুরি গেছে, এতে তার নম্বরগুলো টোকা আছে। এ নিন। অতিশয় বিস্মিতভাবে সতীশবাবু বললেন, হ্যাঁ, এই কাগজ আপনি কোথায় পেলেন? কোনো কথা জিজ্ঞাসা না করলেই বাধিত হব। 2-3 দিন বাদে সবই জানতে পারবেন। চলো রবিন,
হতভম্ব সতীশবাবুকে সেইখানে রেখে আমরা ধরলুম বাড়ির পথ। খানিক দূরে এসে আমি জিজ্ঞাসা করলাম, এই কাগজের কথা তুমি আমাকেও বলনি তো? হেমন্ত বিরক্তি ভরা কণ্ঠে বললে, তোমাকে বলে লাভ? তুমি তো একটি আস্ত গারুল। গারুল? হ্যাঁ, প্রথম শ্রেণী গর্ধব। এখানে আমার শুকনো কাদা দিয়ে পরীক্ষার কথা তোমাকে কে বলতে বলেছিল? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তা নয় তো কি, তোমাকে আগেই বলিনি এ মামলায় আমি পুলিশকে আমার হাতের টাচ দেখাতে চাই না। মাফ করো ভাই, ভুল হয়ে গেছিলাম। হেমন্ত হেসে বললে, আচ্ছা, এ যাত্রা তোমাকে মাফ করা গেল। কিন্তু ওই কাগজখানা? কৌতূহলে তুমিও তো দেখছি আমার চেয়ে কম জানো দেখি। ও কাগজ সম্বন্ধে কোনো রহস্যই নেই। আজ সকালে মতিবাবুর ডায়েরিতেই পেয়েছি নোটের নম্বরগুলো। যে পাতায় নম্বরগুলো তোলা ছিল খুনের দিনই সেখানে লেখা হয়েছে। অর্থাৎ মতিবাবু ব্যাংক থেকে বিকেলে ফিরে এসেই নোটের নম্বর টুকে রেখেছিলেন। মতিবাবু দেখছি খুব সাবধানী লোক ছিলেন। কালকের ও আজকের রাতের কত তফাৎ! কাল ছিল অভাবিত কুয়াশায় চারিদিক কালো, আর আজ আকাশ থেকে শহরের মাথায় ঝরে পড়ছে সোনার চাঁদের আলো। হেমন্ত সেটা লক্ষ্য করে বললে, আজ 3 দিনে প্রকৃতি দেবী 3 রকম বেশ পরিবর্তন করলেন। পরশু দেখলাম শীতের বাদল, কাল দেখলাম শীতের কুয়াশা, আর আজ দেখছি শীতের জ্যোৎস্না। রবিন, তারপর আমাদের পেছনে পেছনেও আবার কাকে দেখছি? ফিরে দেখলুম মতিবাবুর ভাগ্নে বিনোদবাবু আসছেন। তার চেহারা যেন আরও শুকনো, রোগা ও ছন্নছাড়ার মতো মনে হলো। হেমন্ত বললে, আরে আরে, বিনোদবাবু যে, এদিকে কি মনে করে? কে? হেমন্তবাবু? রাতের ঠান্ডা হাওয়ায় পথে পায়চারি করছি। আজকাল রোজ সন্ধ্যায় ভীষণ মাথা ধরছে। কিন্তু আপনারা এখানে কেন? মিস্টার দত্ত আজ আমাদের চায়ের নিমন্ত্রণ করেছিলেন। ও, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আসি। বলেই তিনি ফুটপাত দিয়ে কয়েক পা এগিয়ে গেলেন। তারপর আবার ফিরে এসে বললেন, হেমন্তবাবু, মিস্টার দত্ত কি আমার সম্বন্ধে কোনো কথা আপনার কিছু বলেছেন? না, কিন্তু আপনার এমন সন্দেহের কারণ কি? বিনোদবাবু কিছুক্ষণ ইতস্তত করে বললেন, দেখুন হেমন্তবাবু, মিস্টার দত্ত আমার হতভাগ্য মামার বিশেষ বন্ধু ছিলেন বটে, কিন্তু আমাকে বোধহয় তিনি পছন্দ করেন না। মামার মৃত্যুর দিনে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল, এই কথা আপনারা জানেন, কিন্তু তার আসল কারণ কি সেটা কি আপনারা শুনেছেন? আপনি রেস করেন বলে মতিবাবু আপনার উপরে বিরক্ত হয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আর আর মামার কাছে চোখ খবর দিয়েছিল ওই মিস্টার দত্তই। এটা কি তার উচিত হয়েছে? কেন উচিত হয়নি? আপনি অসৎ সংসর্গে অধঃপতনে যাচ্ছিলেন, তাই তিনি মতিবাবুকে সাবধান করে দিচ্ছিলেন আপনার মঙ্গলের জন্য। বিনোদবাবু কেবল বললেন, ও। হেমন্ত বললে, আপনাকে আমিও একটা কথা জিজ্ঞাসা করতে চাই। করুন। মতিবাবুর হত্যার জন্য কারোর উপরে আপনার সন্দেহ হয় কি? সন্দেহ? কারোর উপরে সন্দেহ করবার অধিকার আমার নেই। বলেই বিনোদবাবু দ্রুত পদে সেখান থেকে প্রস্থান করলেন। আমরা আবার অগ্রসর হলুম। যেতে যেতে আমি বারবার পেছনে ফিরে তাকাতে লাগলাম, কিন্তু বিনোদবাবু একেবারেই অদৃশ্য। হেমন্ত উচ্চ হাস্য করে বললে, রবিন, তুমি বারবার কেন যে পিছনে ফিরে তাকাচ্ছ সে কথা আমি বলতে পারি। বলো দেখি। তোমার মনের ভাবটা হচ্ছে এরকম, কাল রাতে পথে যখন আমাদের আর এক পাহাড়ওয়ালা উপরে আক্রমণ হয়েছিল, ঠিক সে সময় ঘটনাস্থলের কাছে বিনোদকে দেখা গিয়েছিল। আজও হলো আমাদের পেছনে বিনোদের আকস্মিক আবির্ভাব। এর মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা? বিনোদ আবার লুকিয়ে লুকিয়ে আমাদের পেছনে আসছে না তো? কেমন, তাই তো? হেমন্তের কথা যে সত্য সেটা অস্বীকার করবার উপায় নেই। পরদিন বৈকালে বসে বসে হেমন্তের সঙ্গে গল্প করছি, এমন সময় সতীশবাবু এসে ঢুকলেন ঘরের ভেতরে। হেমন্ত বললে, হঠাৎ এই সময় কোনো খবর টবর আছে নাকি? সতীশবাবু চেয়ারের ওপরে বসে পড়ে বললেন, ভালো মন্দ দুই খবরই আছে। যথা? সেই ভাঙা কাচের গেলাসের উপরে আঙুলের ছাপ পাওয়া গেছে। সুখবর বটে।
আমাদের পুরনো দপ্তর থেকে এক আসামির আঙুলের ছাপ বেরিয়েছে, 2 ছাপই একই আঙুলের। সাগ্রহ হয়ে আমাদের দিকে ঝুঁকে পড়ে হেমন্ত বললে, কে সেই আসামি? একে একে সব বলছি। 20 বছর আগে জাল নোট চালাবার চেষ্টা করে হরিহর নামে একটা লোক ধরা পড়েছিল, কিন্তু মামলা বিচারাধীন। সেই সময় একদিন সে হাজত থেকে সরে পড়েছিল পুলিশকে ফাঁকি দিয়ে। তারই আঙুলের ছাপের সঙ্গে গেলাসের আঙুলের ছাপ মিলে গেল অবিকল। সেই হরিহর এখন কোথায়? কেউ তা জানে না। হয়তো তার আসল নাম হরিহরই নয়। যখন সে হাজতে ছিল তখন অনেক চেষ্টা করেও পুলিশ তার যথার্থ পরিচয় আদায় করতে পারেনি। তবে তার কথাবার্তা, হাবভাব ও ব্যাপারে এইটুকুন অনুমান করে গিয়েছিল সে ভালো ঘরের ছেলে আর সুশিক্ষিত। পুলিশ যার পর নাই খোঁজ নিয়েও আর হরিহরের কোনো পাত্তাই পায়নি। আজ 20 বছর পরে হরিহরের অস্তিত্ব পাওয়া গেছে ভাঙা কেলাসের কাছে। জালিয়াত অজ্ঞাতবাস থেকে ফিরে এসেছে হয়ে হত্যাকারী, কিন্তু আবার সে অদৃশ্য হয়েছে। হরিহরের কোনো ছবি আপনাদের কাছে নেই? সে নাম বদলাতে পারে, চেহারা বদলাতে পারবে না তো? ছবি নিশ্চয়ই আছে, এ নিন তার ছবি। সতীশবাবু একখানা ফটো বার করে টেবিলের ওপরে রাখলেন। আমি ঝুঁকে পড়ে দেখলাম একটি অত্যন্ত শান্তশিষ্ট যুবকের চেহারা। চোখ বড় বড়, নাক টিকলো, দাড়ি খুব কামানো, মাথায় লম্বা চুল। ছবিখানা খানিকক্ষণ মন দিয়ে দেখে হেমন্ত বললে, 20 বছর আগে হরিহরের বয়স ছিল কত? 22-24-এর বেশি নয়। তাহলে আজ তার বয়স হবে 42 কি 44। এতদিনে তার চেহারা যথেষ্ট পরিবর্তন হওয়া সম্ভব। আচ্ছা, ছবিখানা আজ আমার কাছে থাক। আমি বললুম, মতিবাবুকে খুন করতে এসেছিল 2জন লোক। বোঝা যাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে হরিহর, কিন্তু আর একজন কি? সতীশবাবু ম্লান হাসি এসে বললেন, সেটাও আমরা আন্দাজ করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও পুলিশের হাতছানি লম্বা দিয়েছে। হেমন্ত সবিস্ময়ে বললে, পালিয়েছে? কে পালিয়েছে? শুনুন, মতিবাবুর চোরাই নোটের নম্বরগুলো আপনি কি উপায় সংগ্রহ করেছেন জানি না, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল কারেন্সি থেকে আজই কেউ এমন 10খানা 1000 টাকার নোট ভাঙিয়ে নিয়ে গেছে, যার নম্বরগুলো আছে আপনারই দেওয়া কাগজে। বলেন কি মশাই? হ্যাঁ, তারপরেই খবর পেলুম আজ সকালে বিনোদলালকেও কারেন্সি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। বিনোদবাবু কি বলেন? আপাতত বিনোদের মতামত জানবার কোনো উপায় আর নেই। মানে? বিনোদ পালিয়ে গেছে। পালিয়ে গেছে? বিনোদ পালিয়ে গেছে? উত্তেজিতভাবে হেমন্তের চেয়ারের উপরে সিধে হয়ে বসল। একেবারে নিরুদ্দেশ। কারেন্সি অফিস থেকে বাড়িতে ফিরে এসে আবার কখন যে কোন পথ দিয়ে সে অদৃশ্য হয়েছে কেউ তা দেখতে পায়নি। বিনোদের নামে ওয়ারেন্ট আমি তৈরি করেই রেখেছিলাম, কিন্তু তাকে গ্রেপ্তার করতে গিয়ে দেখি খাঁচার ভেতরে পাখি আর নেই। হেমন্ত অর্ধস্বগত স্বরে বললে, বিনোদ পলাতক? বিনোদকে দেখা গেছে কারেন্সিতে? অনুতাপ ভরা কণ্ঠে সতীশবাবু বললেন, কি অন্যায় করেছি! গোড়া থেকেই ওর উপরে আমার সন্দেহ হয়েছিল, তখনই যদি গ্রেপ্তার করতুম। আমি মনে মনে ভাবতে লাগলুম যে পালিয়ে গিয়ে বিনোদ নিজে নিজের অপরাধটা ভালো করে প্রমাণিত করলে, কিন্তু এই বিভৎস ব্যাপারে তার হাত ছিল কতখানি? সে কি হরিহরেরই হুকুম তালিম করেছিল? হরিহরে কি তাহলে তার সঙ্গেই দেশ ছাড়া হয়েছে? হেমন্ত হঠাৎ দৃঢ় স্বরে বললে, নিশ্চিন্ত হন সতীশবাবু, আমাকে আরও দিন 3 সময় দিন। তার ভেতরই বোধহয় মামলাটার একটা কিনারা আমি করে ফেলতে পারবো। সতীশবাবু বললেন, এ মামলার একরকম কিনারা তো করেই এনেছি, পাজি বিনোদ গা ঢাকা দিয়ে তো যত মুশকিলে ফেললে। হেমন্ত বললে, কিছু ভাববেন না সতীশবাবু, বিনোদলালকে আবার আপনার হাতের কাছে পাবেন খুব শীঘ্রই। পালিয়ে সে যাবে কোথায়? তাকে আপনার মুঠোর ভেতরে এনে দেব, এই আমার পণ। আরও কিছুক্ষণ কথা বলে সতীশবাবু নিলেন বিদায়। হেমন্ত চিন্তিত মুখে চুপ করে বসে রইল। আমি বাড়ি যাবার জন্য যখন গাত্রোত্থান করলুম, তখন সে বললে, রবিন, আজ সন্ধ্যায় তোমার সঙ্গে আর সিনেমায় যেতে পারবো না। আমার হাতে আজ অনেক কাজ আছে। প্রভাতী চা পান করতে করতে হেমন্তের সঙ্গে আলোচনা হচ্ছিল। আলোচ্য বিষয় ছিল কুমারটুলির বিখ্যাত খেদা বা খোকা গুন্ডার কথা। হেমন্ত বলছিল, এটা তো ইংরেজের আদালতে প্রমাণিত একটা সত্য ঘটনা।
বাংলা ইংরেজি সব কাগজের বিবরণ বেরিয়েছে। কিন্তু ভেবে দেখো রবিন, খেদা আর তার দলবল সন্ধ্যার পরেই গড়ানহাটা থেকে একটা হতভাগ্য লোককে প্রকাশ্যভাবে বন্দি করে কলকাতার জনতাবহুল পথ দিয়ে খানিকটা খোলা ট্যাক্সিতে চড়ে আর খানিকটা পায়ে হেঁটে শোভাবাজার ছাড়িয়ে এলো। পথের ওপরে তাকে খুন করলে তার কাটা মুন্ডু নিয়ে আবার বটতলায় এসে এক বন্ধুকে দেখিয়ে গেল। তারপর মুন্ডুটা গঙ্গাজলে বিসর্জন দিয়ে এলো। অথচ কেউ তাকে কোনো বাধা দিতে পারলে না, পথিকরাও নয়, পুলিশও নয়। কোনো উপন্যাসে এমন ঘটনা বেরোলে সমালোচকরা অস্বাভাবিক গাঁজাখুরি বলে চেঁচিয়ে ফাটাতেন সারা আকাশখানা। কিন্তু এখন তারা কি বলবেন? এমন সময় অত্যন্ত হন্তদন্তের মতন সতীশবাবুর সশব্দে আবির্ভাব। হেমন্ত বললে, কি হয়েছে? আপনার চেহারার অবস্থা তো ভালো নয়। আবার খুন? বলে সতীশবাবু ধপাস করে চেয়ারের উপরে বসে পড়লেন। হেমন্ত উঠে দাঁড়িয়ে বললে, খুন? হ্যাঁ মশাই, হ্যাঁ, আবার খুন হয়েছে। আর খুনি নিশ্চয়ই সেই বিনোদ। আপনি কি বলছেন সতীশবাবু? বিনোদ খুন করেছে? কাকে? বেচার দত্তকে নয় তো? মিস্টার দত্তকে সে কেন খুন করবে? তার উপরে বিনোদ মোটেই খুশি নয়। না হেমন্তবাবু, খুন হয়েছে একটা নতুন লোক, কিন্তু মতিবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে লিপ্ত আছে বলে তাকেও আমরা খুঁজছিলাম। হেমন্ত আবার বসে পড়ে বললে, ভালো করে সভ্যতা গুছিয়ে বলুন। বলছি, ভোরবেলা খবর পেলুম গঙ্গার ধারে একটা মরা পড়ে আছে। দেখতে গেলাম। এমন প্রায়ই যেতে হয়, কারণ গঙ্গার ধারে লাশ পাওয়া নতুন কথা নয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমার চক্ষু স্থির হয়ে গেল। একটা জোয়ান লোকের লাশ, আর সে মারা পড়েছে ঠিক মতিবাবুর মতোই। মুখে সেই আতঙ্ক, বিস্ময় ও যন্ত্রণার চিহ্ন, আর গলায় সেই সাংঘাতিক নীল দাগ। নীল দাগ? হ্যাঁ, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরীক্ষা করে বোঝা গেল লোকটাকে অন্য কোথাও খুন করে তার লাশটাকে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। লোকটাকে এখনও কেউ শনাক্ত করতে আসেনি। গায়ে পাঞ্জাবি, তার পকেটে পেলুম একখানা ছোড়া। সুতরাং মানুষটি গোবেচারা ছিল না। পরনে পাজামা, পায়ে রবারের জুতো। যা সন্দেহ করছেন তা মিথ্যে নয়। গলায় নীল দাগের সঙ্গে পায়ে রবারের জুতো দেখে আমারও সন্দেহ জেগে উঠল। মতিবাবুর বাড়িতে হত্যাকারীদের একজনের যে রবারের জুতোর মাপ আমরা নিয়েছিলাম, তার সঙ্গে এই জুতোর মাপ একেবারে ঠিকঠাক মিলে গেল। এই লোকটাই সেই ভূতপূর্ব জালিয়াত হরিহর নয় তো? না, এর আঙুলের ছাপ অন্যরকম। তাহলে মতিবাবুর দুই খুনির একজনের সন্ধান পাওয়া গেল। তাই তো মনে হচ্ছে। আর এক খুনি নিশ্চয়ই বিনোদলাল, কিন্তু সে তো পলাতক। তাহলে এই নতুন হত্যার জন্য কার ওপরে আপনার সন্দেহ হয়? ওই বিনোদের ওপরই। হেমন্তবাবু, আমার দৃঢ় বিশ্বাস যে বিনোদ এই কলকাতাতেই গা ঢাকা দিয়ে বসে আছে। খুব সম্ভব তার সঙ্গে এই লোকটা চোরাই নোটের অংশ নিয়ে গোলমাল করেছিল, কিংবা এ তাকে কোনো রকম ভয় দেখিয়েছিল, তাই বিনোদ গলা টিপে একে বধ করে নিজের পথ সাফ করেছে। অল্পক্ষণ হেবে হেমন্ত বললে, কেসটা দাঁড় করিয়েছেন মন্দ নয়, কেবল ধোপে টিকলে হয়। কেন? তাহলে এর মধ্যে হরিহরের স্থান কোথায়? সেটাই তো ভালো করে বোঝা যাচ্ছে না। হয়তো পরে বোঝা যাবে। আপনি কি লাশটা দেখবেন? হেমন্ত তাচ্ছিল্যভরা কণ্ঠে বললে, দরকার কি? আমি যে ঘটনার মালা গেঁথেছি এটা হচ্ছে তারই একটা ঘটনা মাত্র। এরপরেও যদি 2-10টা খুন হয় তাহলেও আমার ঘটনার মালা নতুন করে গাঁথতে হবে না। একটু থেমে হঠাৎ স্বর বদলে সে আবার বললে, সতীশবাবু, খুনিকে আপনি আজকেই গ্রেপ্তার করতে চান? সতীশবাবু দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, সে কি? বিনোদ কোথায় আছে আপনি জানেন? তা নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না, কারণ আমি তো আগেই প্রতিজ্ঞা করেছি যে বিনোদকে আমি আবার আবিষ্কার করবই। আপাতত বিনোদ সম্বন্ধে সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে এখন যা বলি মন দিয়ে শুনুন। আজ বৈকালে রবিনকে নিয়ে আমি মতিবাবুর শয়নগৃহে যেতে চাই। বেচার দত্তকেও দরকার হবে। তিনিও এই খুনি ধরা ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন। আপনাকে আরও যা যা করতে হবে বলছি। পাশের ঘরে চলুন, সেই সঙ্গে একটা নতুন জিনিসও দেখাবো। সতীশবাবুর সঙ্গে আমিও পাশের ঘরে যাব বলে উঠবার উপক্রম করছি। হেমন্ত হেসে উঠে বললে, না রবিন, কৌতূহল দমন করো, তুমি এ ঘরেই থাকো।
তাহলে আজ যখন এই রহস্যনাট্যের শেষ দৃশ্যের উপরে যবনিকা পড়বে, তখন তার বিষয়টা তুমি রীতিমতো উপভোগ করতে পারবে। সতীশবাবুকে নিয়ে হেমন্ত তার পরীক্ষা ঘরের ভেতরে গিয়ে ঢুকল। আমি একলা বিরক্ত মনে চুপ করে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা ধরে ওদের দুজনের মধ্যে ফিসফাস করে কি কথাবার্তা হলো। কিছুই শুনতে পেলাম না, যদিও শুনবার জন্য আমার প্রাণ করছিল ছটফট। শেষের দিকে কেবল একবার শুনতে পেলাম সতীশবাবু সবিষয়ে বলছেন, কি আশ্চর্য! বিষয়ের কারণটা আবিষ্কার করতে না পেরে মনটা আরও খারাপ হয়ে গেল এবং এই লুকোচুরির জন্য হেমন্তকে অভিশাপ দিতে লাগলাম বারংবার। বৈকালে হেমন্তের সঙ্গে আমি আবার সেই ভয়াবহ ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। মতিবাবুর শয়নঘর। সারা বাড়িটা ঠিক সমাধির মতো নীরব। লোকজন নিশ্চয়ই আছে, কিন্তু তারা সবাই যেন ভয় দম বন্ধ করে একবারে চুপ মেরে গেছে। মতিবাবুর শূন্য শয্যার দিকে তাকিয়ে মনের ভেতরটা খচখচ করতে লাগলো। এই তো মানুষের জীবন, কত সাধে পাতে নরম বিছানা, কিন্তু শোবার আগেই হঠাৎ বেজে ওঠে মহাকালের ঘণ্টা। খানিক পরে মিস্টার দত্ত এসে হাজির। হেমন্ত বললে, আসুন মিস্টার দত্ত, নমস্কার। আজও আর একবার আপনাকে কষ্ট দিলাম। কষ্ট? কিছুমাত্র না। আপনাদের সাহায্য করতে আমি সর্বদাই প্রস্তুত। বলুন, আমায় কি করতে হবে? দু চারটে কথা জানতে চাই। নতুন খুনের কাহিনীটা শুনেছেন তো? সতীশবাবুর মুখে শুনলাম। এ কি ভীষণ ব্যাপার! ভয় আমার বুক কাঁপছে মশাই। বিনোদবাবু পলাতক? সব শুনেছি। ভীষণ সন্দেহজনক কিন্তু। কিন্তু খুনিকে আমি গ্রেপ্তার করবই। না হেমন্তবাবু, বিনোদ যে এরকম ভয়াবহ কাজ করতে পারে এ আমার কিছুতেই বিশ্বাস হয় না। মানুষ চেনা বড় কঠিন মিস্টার দত্ত, বড়ই কঠিন। কিন্তু দুটো খুন করে খুনি পালিয়ে যাবে কোথায়, তা আমার বিশ্বাস সে এখানেই আছে। আশ্চর্য হয়ে মিস্টার দত্ত বললেন, কোথায়? এই বাড়িতেই। মিস্টার দত্ত, এই বাড়িখানা যেমন মস্ত তেমনি সেকেলে। এখানে আনাগোনা করছেন আপনি অনেক দিন। আপনি কি বলতে পারেন এ বাড়ির কোথাও কত চোরাকুটিরি আছে কিনা? সেকেলে বাড়িতে প্রায় তো চোরাকুটি থাকতো। আপনি কি মনে করেন বিনোদ এই বাড়িতে লুকিয়ে আছে? তা কেমন করে হবে? না মশাই, আমি কোনো চোরাকুঠুরির সন্ধান টন্ধান জানি না। মতিবাবুর মুখে কোনোদিন শুনিনি? না। আচ্ছা, আমার কাছে ভালো করে এই বাড়িটা বর্ণনা করতে পারেন? হ্যাঁ, তা নিশ্চয়ই পারি। এই বাড়ির সবটাই আছে আমার নখদর্পণে। তারপর প্রায় আধ ঘন্টা ধরে দুজনের মধ্যে চলল প্রশ্নোত্তরের ঘটা। শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠলাম। মনে হলো সমস্তটাই যেন অর্থহীন। বিনোদ নিশ্চয়ই এই বাড়ির মধ্যে লুকিয়ে নেই। সে এমন কাঁচা ছেলে নয়, হেমন্তের ধারণা ভুল। হঠাৎ একজন পাহারাওয়ালা এসে জানালে ইন্সপেক্টর বাবুর কাছ থেকে একজন হেমন্তবাবুকে ডাকতে এসেছে। আমাকে? আমাকে আবার কি দরকার? বলো গে যাও, আমি এখন ভারী ব্যস্ত। আচ্ছা থাক, আমি নিজে যাচ্ছি। এসো তো রবিন, খবরটা কি শুনে আসি। আমরা নিচে নেমে গেলুম, কিন্তু নিচে গিয়ে কাউকে দেখতে পেলাম না। হেমন্ত বললে, কে ডাকতে এসেছিল, গেল কোথায়? মিনিট 6 অপেক্ষা করেও কারোর দেখা পাওয়া গেল না। হেমন্ত বিরক্ত হয়ে বললে, চলো এ যাক ইন্সপেক্টর বাবুর লোক, আমার এখন অনেক কাজ, চলো আবার ওপরেই যাই। ঘরে ঢুকে হেমন্ত আবার টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। মিস্টার দত্ত জিজ্ঞাসা করলেন, কে এসেছিল? কেউ না, মিছে কেবল সময় নষ্ট হলো। হ্যাঁ, আপনি কি বলছিলেন যেন? এ বাড়ির সিঁড়ির তলায় চোরাকুটির মতো একটা ঘর আছে, কিন্তু সে ঘরে কয়লা থাকে? আগে হ্যাঁ। তাহলে আপনার মতে বিনোদ এখানে নেই? না। মিনিট 5 ধরে হেমন্ত গম্ভীর মুখে ভাবতে লাগলো। তারপর ঘরের বাইরে সিঁড়ির উপরে শুনতে পেলাম ভারী ভারী পায়ের শব্দ। দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করলেন হাসি মুখে সতীশবাবু। হেমন্ত বললে, এই যে আসুন। ব্যাপার কি সতীশবাবু, এক মুখ হাসি যে? মিস্টার দত্ত আগ্রহ করে বললেন, বিনোদের খোঁজ টোজ পেয়েছেন বুঝি? না, পেয়েছি খালি এই জিনিস দুটো। বলেই সতীশবাবু পকেট থেকে বার করলেন এক জোড়া সাদা দস্তানা। হেমন্ত দস্তানা দুটো সতীশবাবুর হাত থেকে নিয়ে পরীক্ষা করতে করতে বললে, এর একটা দস্তানা আমি যে চিনি। রক্তের দাগ আর নেই বটে, কিন্তু কাঁচ দিয়ে কাটা অংশটা এখনো তেমনিই আছে।
মিস্টার দত্ত উত্তেজিত স্বরে বললেন, তাই নাকি? কই, দেখি দেখি। এই নিন। মিস্টার দত্ত দস্তানা নেবার জন্য দুটো হাত ব্যগ্রভাবে বাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হেমন্ত দস্তানা ফেলে নিজের দু হাতে তার দুখানা হাত জজরে চেপে ধরলে এবং পর মুহূর্তেই সতীশবাবু টপ করে তার জোড়া হাতে পরিয়ে দিলেন হাতকড়া। বিস্ময় ও ক্রোধে অভিভূত হয়ে মিস্টার দত্ত কয়েক মুহূর্ত একটাও কথা বলতে পারলেন না। তারপর চিৎকার করে বললেন, হেমন্তবাবু, এসব কি প্রহসন? হেমন্ত বললে, প্রহসন নয় হরিহর, বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। হরিহর? কে হরিহর? তুমি হরিও হতে পারো, হরও হতে পারো, দত্ত হতে পারো। কোনটা তোমার আসল নাম কেউ জানে না। সতীশবাবু কঠোরস্বরে বললেন, মিস্টার দত্ত, মতিবাবুকে খুন আর ৮০,০০০ টাকা চুরির অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। কোন প্রমাণে? হেমন্ত বললে, দত্ত, প্রমাণ কি একটা আছে? আজও তুমি মতিবাবুর টানা থেকে মতিবাবুর চাবি নিয়ে যে ৪০,০০০ টাকার হীরের মুক্ত পান্না চুরি করেছ, সে বিষয়ে আমার কিছু মাত্র সন্দেহ নেই। সতীশবাবু, দত্তের জামাকাপড় খুঁজে দেখুন তো। মিস্টার দত্ত বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু সতীশবাবু তাকে ধরে একবার ঝাঁকুনি দিতেই তিনি ঠান্ডা হয়ে গেলেন। তার পকেটের ভেতর থেকে সত্য সত্যিই চোরাই মাল ও মতিবাবুর চাবি গোছা বেরিয়ে পড়ল। হেমন্ত বললে, দত্ত, এখন তুমি অপরাধ স্বীকার করবে? মিস্টার দত্ত স্তব্ধ হয়ে রইলেন। হেমন্ত বললে, আচ্ছা ঠিক আছে, তবে আমার মুখ থেকে তুমি নিজের কাহিনী শোনো। তোমাকে তো সেদিনও বলেছি দত্ত, এখনকার বৈজ্ঞানিক পুলিশকে অপরাধী স্বীকারোক্তির উপরে নির্ভর করতে হয় না। তুমি পাথরের মতো বোবা হয়ে থাকলেও ফাঁসিকার তোমাকে ক্ষমা করবে না। সতীশবাবু, আমি সংক্ষেপেই সব বলবো। যবনিকা পতনের সময় বেশি বাক্য বয় ভালো নয়। বিনোদের ওপরে আমার একবারও সন্দেহ হয়নি। সে মাতাল ও জুয়ারি জেনেও। প্রথমত, মদ খাওয়া, জুয়া খেলা আর খুন করা এক কথা নয়। দ্বিতীয়ত, এটা ভালো করেই জানা গিয়েছে যে খুনের সময় সে বাড়িতে ছিল না। সে যে সত্যই রাত ১২টা পর্যন্ত থিয়েটারে ছিল এবং তারপরে রাত প্রায় ১:৩০ পর্যন্ত ছিল হোটেলে, এর প্রমাণ আমি নিজে গিয়ে সংগ্রহ করেছি। হোটেল থেকে সে ফিরে এসেছিল প্রচণ্ড মাতাল হয়ে। সে এমন বেহুশ হয়েছিল যে খেতে গিয়ে জামাকাপড়ে ঢেলেছিল মাংসের ঝোল, আর জামাকাপড়ের নানা জায়গা পুড়িয়ে ফেলেছিল সিগারেটের আগুনে। এমন চৈতন্যহীন মত্ত অবস্থায় কেউ এইভাবে এত চালাকি খেলিয়ে চুপি চুপি খুন করতে পারবে না। সতীশবাবু, কেবল এই একটি মাত্র কারণেই বিনোদের ওপরে সন্দেহ করা আমাদের উচিত হয়নি। বেহুশ মাতাল যে খুন করতে পারে না একথা আমি বলছি না। আমার মনে হয় খুব বেশি মাতাল এত গোপনে খুন করে সরে পড়তে পারে না। তবু সে যে পালিয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায় কোনো গতিকে, এটা সে জানতে পেরেছিল। এবং পালাবার আগে সে যে কারেন্সি থেকে রাহা খরচের জন্য নিজের কিছু টাকা ভাঙিয়ে নিয়ে গেছিল, এটা আমরা অনায়াসে অনুমান করতে পারি। আপনারা সন্দেহ করেছিলেন হত্যাকারী হচ্ছে বাড়ির লোক, কারণ বাড়ির সব দরজা ছিল ভেতর থেকে বন্ধ এবং কুকুরটা চেনা লোক দেখেই চেঁচায়নি। কিন্তু কাদা মাখা পদচিহ্ন ও অচেনা রবারের জুতোর অস্তিত্ব দেখে আমি বুঝেছিলাম খুনিরা এসেছে বৃষ্টির পরে রাস্তা থেকে। আমি মনে মনে খুনের রাতের ঘটনাগুলো সাজিয়েছিলাম এরকমভাবে। অবশ্য এটা জানবেন যে সমস্ত প্লটটা একদিনে একসঙ্গে হঠাৎ আমার মনের ভেতরে সম্পূর্ণ হয়ে ওঠেনি। কোনো ঘটনাসূত্র পেয়েছি আগে, আবার গোড়ার দিককার কোনো সূত্র পেয়েছি শেষের দিকেই। ধরুন, রাম আর শ্যাম মতিবাবুকে খুন করবে। রাত 10:30টার সময় মতিবাবুর বাড়িতে ঢুকবার দরজা বন্ধ হয়, খুনিরা সে খবর রাখে। রাত 9টার সময় বৃষ্টি থামল, রাম ও শ্যাম ঘটনাস্থলে প্রবেশ করলে। রামের সঙ্গে মতিবাবুর চেনাশোনা ছিল। মতিবাবু তখনও শোয়ার ঘরের দরজা বন্ধ করেননি। পরিচিত লোক বলে রাম বিনা আহ্বানে ভেতরে গিয়ে ঢোকে। কুকুরটাও রামকে বিলক্ষণ চিনত, তাই গোলমাল করেনি। আর রামের সঙ্গে গিয়েছিল বলে শ্যামকে দেখেও চেঁচায়নি। শ্যাম নিশ্চয়ই দরজার বাইরে 1-8 মিনিট অপেক্ষা করেছিল, কারণ তার জুতো স্পষ্ট ছাপ আমরা পেয়েছি। চলন্ত লোকের পায়ের চাপ আর দণ্ডায়মন লোকের পায়ের চাপ একরকম হয় না, এটা সকলেই জানে।
পরে রামের আহ্বানে শ্যামও তাকে সাহায্য করবার জন্য ঘরের ভেতরে যায়। কাজ শেষ করে দুজনেই রাস্তায় বেরিয়ে পড়ে। রাত 10:30টার সময় দারোয়ান রাস্তার দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। কাজেই বাইরের দরজা ভেতর থেকে বন্ধ থাকা খুবই স্বাভাবিক। রাম হচ্ছে মতিবাবুর বন্ধু, সে তার সমস্ত অভ্যেসের কথা জানে। ডায়েরির ভেতরে মতিবাবুর কোথাও কোথাও গুপ্ত কথা আছে, এটাও হয়তো তার অজানা ছিল না। খুনের রাতে হয়তো কোনো কারণে ভয় পেয়ে বা সময়ের অভাবে সে ডায়েরি পড়বার সুযোগ পায়নি, কিন্তু পরে যথাসময়ে কাজে লাগবে ভেবে ডায়েরি আর চাবি গোছা নিয়ে পালায়। সে বাড়ির বন্ধু খুনের পরও এখানে তার প্রবেশ বন্ধ হওয়ার ভয় নেই। খুব সম্ভব রাম হ্যান্ড নোটে মতিবাবুর কাছ থেকে বারে বারে টাকা ধার করেছিল, তাই যাওয়ার সময় নির্বিচারে সব হ্যান্ড নোটও সঙ্গে নিয়ে পালায়। ঘটনাস্থলে এসে মতিবাবুর মৃতদেহ দেখে আমি অবাক হয়ে যাই। লাশের গলায় ওই নীল দাগটা কিসের? আঙুলের চাপে ঠিক ওরকম কালছিরা পড়ে না। তারপর লাশের পিঠের তলায় ওই ভাঙা কাচের টুকরো থাকার মানে কি? ধস্তাধস্তি হলো বিছানায়, কুজোর মুখ থেকে গ্লাস কেন এখানে এলো, আর কেনই বা ভাঙলো, আর কেনই বা একজন খুনির হাত কাটলো? আমার মন বললে একজন খুনি গিলাসে কোনো বিষাক্ত পদার্থ ঢেলে মতিবাবুর কাছে আসে, আর একজন তাকে চেপে ধরে। মতিবাবুকে গিলাসের বিষ খাওয়ানোর চেষ্টা হয়। তিনি ধস্তাধস্তি করতে করতে বিছানা থেকে নেমে পড়ে এবং সেই মুহূর্তেই গিলাসের বিষ তার গলায় ঢেলে দেওয়া হয়। সে বিষ এমন ভয়ানক যে মতিবাবু চেঁচাবড় সময় পাননি, কিন্তু তার ধস্তাধস্তির চোটে খুনির হাতের গিলাস ভেঙে খুনির হাত কেটে যায়। তারপর ভাঙা কাচের ওপরে গিয়ে পড়ে মতিবাবুর দেহ। সমস্ত ব্যাপারটা ঘটে 2-1 সেকেন্ডের মধ্যে। বিষ যদি ব্যবহৃত হয়ে থাকে তবে নিশ্চয়ই মতিবাবুকে গলা টিপে মারা হয়নি, কিন্তু ডাক্তাররা শবদেহে বিশেষ কোনো অস্তিত্বই পাননি। তবু আমার সন্দেহ গেল না, কারণ ওই ভাঙা গেলাস, ওটা না থাকলে আমি ডাক্তারদের কথাই বিশ্বাস করতাম। কিন্তু গেলাস যখন পাওয়া গেছে, মতিবাবুকে নিশ্চয়ই কিছু খাওয়ানো হয়েছে। সেটা কি হতে পারে? হয়তো এমন কোনো নতুন বিষ ডাক্তাররা যার নাম জানেন না। আপনারা কেউ লক্ষ্য করেননি মিস্টার দত্তকে প্রথম দিন দেখেই আমি লক্ষ্য করেছিলাম তার ডান হাতের ওপরে ফ্লেশ কলারে প্লাস্টার লাগানো আছে। গোয়েন্দার প্রথম কর্তব্য সকলকে সন্দেহ করা। খুনির হাত বা আঙুল কেটেছে, তার প্রমাণ রয়েছে দত্তের আঙুল কাটা। দত্ত হচ্ছে মতিবাবুর বন্ধু, তার এ বাড়িতে অবাধ গতি এবং সে হচ্ছে রাসায়নিক। তার পক্ষে কোনো অজানা বিষের অস্তিত্ব জানা অসম্ভব নয়। এই সন্দেহগুলো আমার মাথায় ঢুকেছিল, কিন্তু সন্দেহ মাত্র। ঘটনাস্থলে প্রাপ্ত ওই দস্তানা রহস্য নিয়ে আমি অনেক ভেবেছিলাম, কারণ ওরকম পুরু পশমের দস্তানা কেউ হাতে পড়ে না, বিশেষ করে বাংলাদেশে। তবে প্রথমে কোনো সদুত্তর পাইনি। পরে বুঝেছি ওই দস্তানাটা ছিল দত্তের সঙ্গীর হাতে। সেই দস্তানা পরা হাতে কাঁচে গ্লাসটা ধরেছিল, আর কাঁচে গ্লাসটা তাকে দিয়েছিল দত্তই। সেই সময় গ্লাসের গায়ে দত্তের আঙুলের ছাপ পড়ে, কিংবা গ্লাসটা ভাঙবার পর দত্ত তার উপরে হাত দিয়েছিল। কিন্তু রক্তমাখা দস্তানাটা কেন আমি নিয়ে যেতে চাই সেটা জানবার জন্য দত্ত আগ্রহ প্রকাশ করেছিল। তারপর সে চলে যায় ও পথে আমরা আক্রান্ত হই। পাহারাওয়ালার কাছ থেকে ভাঙা গ্লাসটা কেড়ে নেবার চেষ্টা হয়। আমার কাছে দস্তানা আর পাহারাওয়ালার কাছে ভাঙা গ্লাস আছে এ কথা বাইরের লোকের মধ্যে কেবল দত্তই জানত। সেজন্য তাকে আমি সন্দেহ করি, কিন্তু কেবল সন্দেহ করে তো লাভ নেই, আগে প্রমাণ দরকার। সতীশবাবু, আমি যে একটা দুটো বিষয় আপনার কাছে লুকিয়েছিলাম, পরে আজই সকালে আপনার কাছে প্রকাশ করেছি। ঘটনাস্থলে কদর্ম চূর্ণ পরীক্ষা করবার জন্য তার মধ্যে আমি কাদার মধ্যে পেয়েছিলাম চুন, সুরকি, বালি ও কয়লার গুঁড়ো। যেদিন আমরা দত্তের বাড়িতে চা খেতে যাই সেদিন দেখলাম তার পাশেই রয়েছে কয়লার দোকান। গলির সেখানটায় মাটির সঙ্গে চুন, বালি, সুরকি ও কয়লার গুঁড়ো ছড়ানো। তার 2-3খানা বাড়ি পরেই দত্তের বাড়ি, সুতরাং এখানকার মাটি মারিয়ে তাকে রোজই আনাগোনা করতে হয়। বৃষ্টিতে পথে কাদা হলে এখানকার কাদার চাপ যে তার জুতোর গোড়ালি আর সোলের ফাঁকে লেগে থাকবে এটা বেশ সহজেই বোঝা যায়। ওই নতুন বাড়ি আর কয়লার দোকানই দত্তের প্রতি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করে। দত্তের বাড়ি থেকে ফেরবার পথে আমি সকলের অগোচরে সেই নতুন বাড়ির সামনে থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে এসেছিলাম।
পরে পরীক্ষা করে দেখলাম আগে কদর্ম চূর্ণ আর এই এক মুঠো ধুলার উপাদানের কোনো প্রভেদই নেই। মতিবাবুকে যে খুন করেছে ওই নতুন বাড়ির সামনেকার মাটি মারিয়েই তাকে যেতে হয়েছে। তারপর দত্তের রসায়নগার দেখে আমার সন্দেহ আরও বেড়ে উঠল। সেখানে আবিষ্কার করলাম দ্রবীভূত বাতাস। আমি রসায়নশাস্ত্র পড়েছি, রাসায়নিক পদার্থ নিয়ে নাড়াচাড়াও করেছি, কিন্তু সেদিন দত্তের সামনে ন্যাকা সেজেছিলাম তার কাছ থেকে আরও কথা আদাব করার জন্য। ধা করে আমার মাথায় একটা ভীষণ সত্যের ইঙ্গিত জাগল। দ্রবীভূত বাতাসকে দত্ত বিষের মতো ব্যবহার করেছে। সতীশবাবু, আপনি হয়তো জানেন না এই দ্রবীভূত বাতাসকে রাসায়নিকরা নানা নির্দোষ কাজে লাগান বটে, কিন্তু এ জিনিস মানুষের মুখের ভেতরে ঢেলে দিলে তখনই তার মৃত্যু হবে, অথচ মৃতদেহে তার কোনো চিহ্নই পাওয়া যাবে না। কি মারাত্মক বুদ্ধি চাতুরি! ভাগ্যের দ্রবীভূত বাতাস হচ্ছে অত্যন্ত দুর্লভ জিনিস, সাধারণ হত্যাকারীর নাগালের বাইরে। নইলে দ্রবীভূত বাতাস মানুষের সমাজে বিভীষিকা সৃষ্টি করতে পারত। এই দ্রবীভূত বাতাস এমন ভয়ানক ঠান্ডা যে পরীক্ষাগারে হাতে পুরো দস্তানা না পড়লে কাঁচের পাত্রে তাকে নিয়ে ব্যবহার করা অসম্ভব। এই জন্য হত্যাকারী হাতের দস্তানা পরে কাঁচের গ্লাসে দ্রবীভূত বাতাস ঢেলে মতিবাবুকে তা পান করতে বাধ্য করেছিল। তারপর হরিহরের অস্তিত্ব আবিষ্কার। সতীশবাবু আমাকে যে ছবিটা দিয়েছিলেন তাতে হরিহরের মুখে দাড়ি গোঁফ নেই, কিন্তু দত্তের মুখে গোপ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। দত্তের বয়স এখন 40-এর ওপরে, তার মুখের কিছু কিছু পরিবর্তন হয়েছে বটে, কিন্তু হরিহরের মুখের সঙ্গে দত্তের মুখের কিছু কিছু সাদৃশ্য আমি পেয়েছিলাম। আমি কিছু কিছু ছবি আঁকতেও জানি। হরিহরের চোখ, নাক, ঠোঁট অনেকটাই দত্তের মতো। তাই কৌতূহলের বশবর্তী হয়ে হরিহরের ছবির মুখে বসিয়ে দিলাম দত্তের মতন গোপ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। ফল হলো বিস্ময়কর। বুঝেছ রবিন, সতীশবাবু সেই ছবি দেখে সেখানকে প্রথমে দত্তের ছবি বলেই ধরে নিয়েছিলেন। তারপর আমাদের জানতে বাকি রইল না আমাদের দত্তমশাই থুড়ি মিস্টার দত্ত হচ্ছেন কোনো দেশের বাজ পাখি। লিকুইড এয়ার দিয়ে দত্ত তার পাপ কাজের সঙ্গীকেও পাঠিয়ে দিয়েছে জমের বাড়ি। কী করে তাকে মারা হয়েছে এখনও তার প্রকাশ পায়নি বটে, তবে হত্যাকারী যে দত্ত তাতে আর সন্দেহ নেই। দ্রবীভূত বাতাসের এমন ভয়াবহ ব্যবহার পৃথিবীর আর কোনো অপরাধী বোধহয় জানে না। দত্ত তাকে মেরেছে কেন? একজন সাক্ষী বা অংশীদার বা পথের কাঁটা সরাবার জন্য। দত্ত জানত আমি রসায়ন শাস্ত্র নিয়ে অল্প বিস্তর নাড়াচাড়া করি। তার ভয় হয়েছিল এরকম অসাধারণ দস্তানা দেখে আমার মনে দ্রবীভূত বাতাস সম্বন্ধে কোনো ইঙ্গিত জাগা হয়তো অসম্ভব নয়। অপরাধীর মন কিনা, তাই ওপর চালাকি করতে গিয়ে দস্তানা কেড়ে নিয়ে আমার হাতে সমর্পণ করতে বাধ্য হয় মতিবাবুর ডায়েরিখানা। আর একটু বাকি আছে। দত্তকে হাতে নাতে ধরবার জন্য আজ আমি এখানে ফাঁদ পেতেছিলাম। খুনির পকেট থেকে ডায়েরি হস্তগত করেই আমি বুঝেছিলাম খুনি যখন মতিবাবুর চাবি নিয়ে গেছে তখন টেবিলের গুপ্ত স্থান থেকে 40,000 টাকার হিরো মুক্ত চুরি করবার প্রথম সুযোগ সে কাউকে ছাড়বে না। দত্তের আবির্ভাবের আগে আমি টেবিলের ডান দিকে টানার ফাঁকে এমনভাবে একটা আলপিন ঢুকিয়ে রাখলাম যে কেউ টানা খুললেই আলপিনটা সরে পড়ে যাবে। তারপর দত্ত এলো। পাহারাওয়ালাকে শেখানো ছিল যে সে একটা বাজে কথা বলে আমাদের বাইরে ডেকে নিয়ে গেল। দত্ত ঘরে রইল একা। মিনিট কয়েক পরে আমরা ফিরে এলাম। টেবিলের কাছে গিয়ে দেখি টানার ফাঁকে আলপিন নেই। তখনই বোঝা গেল দত্ত সুযোগের অপব্যবহার করেনি। এদিকে দত্ত যখন এখানে বসে আমাদের সঙ্গে কথা বলছে, সতীশবাবু তখন গিয়েছেন দত্তের রসায়নগার ও বাড়ি খানা তালাশ করতে। তারই ফলে আবিষ্কৃত হয়েছে দস্তানা জোড়া। এই দস্তানা এই মামলা এক বড় সাক্ষীর কাজ করবে। দত্ত, এখনো কি তুমি অপরাধ স্বীকার করবে না? দেখছো তো তোমার প্রতি পদক্ষেপের হিসাব রয়েছে আমার কাছে। অতিরিক্ত চালাকের মতন তুমি খুনের জন্য এমন একটা দিন নির্বাচন করেছিলে যেদিন হয়েছে মতিবাবুর সঙ্গে বিনোদের ঝগড়া। তারপর আমাদের ভেতরে খবর জানবার জন্য আর বিনোদের ওপরে দোষ চাপাবার জন্য তুমি সেজেছিলে পুলিশের সাহায্যকারী বন্ধু। তুমি হচ্ছে গভীর জলের মাছ। অসাধারণ মস্তিষ্ক চালনা করেছিলে বটে, কিন্তু পাপীর সমস্ত চাতুর্যই মিথ্যে। ভগবান ঘুমিয়ে থাকেন না। এত শিয়ানা হয়েও দত্ত ধরা পড়ল প্রধানত 3টে কারণে। প্রথমত, সে তুচ্ছ চুন বালি সুরকি কয়লার গুঁড়ো। দ্বিতীয়ত, ভাঙা কাচের উপরে তার আঙুলের ছাপ। তৃতীয়ত,
ওপর চালাকি করে সে যদি আমাকে চায়ের নিমন্ত্রণ না করত, তাহলে আমিও দ্রবীভূত বাতাসের অভাবিত ও বিস্ময়কর ব্যাপারটা আন্দাজে কল্পনা করতে পারতাম না। বলতে কি, দ্রবীভূত বাতাসের কথা একবার আমি ভাবিনি, কিন্তু দত্তের রসায়নগারে ওই দুর্লভ জিনিসটিকে দেখেই আমার মনের ভেতরে জেগেছিল একটা আশ্চর্য সন্দেহ। সতীশবাবু, এখন আপনি বিনোদকে গ্রেপ্তার করতে চান, কিন্তু আর সে আপনাকে ভয় করবে না। দুদিন পরে আবার তার দেখা পাবেন। খবরের কাগজে হত্যাকারী গ্রেপ্তারের বিবরণ বেরোলেই বিনোদ আর অজ্ঞাতবাস করতে রাজি হবে না। আমার দৃঢ় বিশ্বাস বিনোদ এবার ভালো ছেলে হবে। সতীশবাবু, আর একটা কথা, ইউরোপে এখন বিজ্ঞান জানা খুনি, চোর বা অপরাধীর দল রীতিমতো ভারী। ভারতবর্ষের সৌভাগ্য যে এদেশের অপরাধীরা এখনও পাপ কাজে বিজ্ঞানের সাহায্য নিতে শেখেনি। অবশ্যই এটা সকলেই জানে যে বিখ্যাত পাকুর খুনের মামলার প্রকাশ পেয়েছে অপরাধীরা হত্যাকার্যে প্লেগের জীবাণু ব্যবহার করে অভাবিত চিন্তাশক্তি পরিচয় দিয়েছে। কিন্তু এ শ্রেণীর শিক্ষিত অপরাধী এখানে দুর্লভ। নইলে এদেশে পুলিশকে 7 হাত জলের তলায় পড়ে অন্ধকারে হাতড়ে হাবুডুবু খেতে হতো। তবুও আমার মত হচ্ছে এদেশের পুলিশের উচিত বিজ্ঞান সম্বন্ধে অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করা, কেননা অদূর ভবিষ্যতে ভারতবর্ষেও বৈজ্ঞানিক অপরাধীর দল ভারী হওয়ার সম্ভাবনা আছে প্রবল। এসো রবিন, শ্রীমান দত্তের সামনে পরলোকের দরজা খুলে দিয়ে এখন আমরা সসম্মানের প্রস্থান করি। নমস্কার সতীশবাবু। দত্ত, কিছু মনে করো না, তোমাকে আর নমস্কার করবার ইচ্ছে হচ্ছে না।